স্যার মুভি ডাউনলোড করতে পারি নাই। আহা। স্যার মুভিটা দেখছি, হালকা রিভিউ করছি স্যার। ও আচ্ছা, মানে মুভি দেখে রিভিউ। আচ্ছা, ভালো। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের। ইমিডিয়েট আমার পরপর 2টা টক ক্লাস, তো আপনার আগের ক্লাস থেকে মাঝে মধ্যে 4-5 মিনিট লেটে ছাড়ি ওদেরকে, সো আপনাদের একটু জয়েন হতে 2-3 মিনিট লেট হতে পারে আমার। সব একটু চুপচাপ ওয়েট করবেন। এই কি জানি ক্লাসরুমের মতো আর কি, চিল্লাপাল্লা করবেন না, কান্নাকাটি করবেন না, নয়েজ করবেন না, ঠিক আছে? এখন তো আপনারা ভালো হয়ে গেছেন, অনলাইন হওয়াতে কেউ কোনো ডিস্টার্ব করে না, চুপচাপ। আর বলতে হয় না যে এই সবাই থামো। স্যার ম্যাক্সিমাম হয়তো ক্লাস বন্ধ করে ঘুমাইতে থাকে, জ্বালাবে কি? ও আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। প্রিয়াঙ্গদা গোমেজ নাই। নাইমুল হক আবির প্রেজেন্ট স্যার। তানবীর আহমেদ, ইফরাহাম ইকবাল, নিবির হাসান রাচি, রাফাত প্রেজেন্ট স্যার। শামা শামা প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, Yes, sir. শশী, ইয়েস স্যার। নাহিদ আল মাসুদ, চয়ন সরকার, ইয়েস স্যার। মঞ্জুরুল ইসলাম, ইয়েস স্যার। খন্দকার শ্রাবণ, সিফাত। প্রেজেন্ট স্যার। শ্রাবণ আছে স্যার। কে আপনি? স্যার ও আছে, মানে রিপ্লাই করে না, ও ক্লাসে আছে, মিউট না করা। থাক, ওটাও দিবে, আপনার বলার দরকার নেই, যে যারটা বলবেন। রিফাত, রিফাত। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, রিমন, ইয়েস স্যার। সাদে, সাদে, সানজিদা হোসেন, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। হুম, ফজিলা নবী চৌধুরী নাই, এত কষ্ট করে নামটা বললাম। মুসা, মুসা, প্রেজেন্ট স্যার। অরা, প্রেজেন্ট স্যার। মুতাসিম, প্রেজেন্ট স্যার। ফারহানা আক্তার, প্রেজেন্ট স্যার। রাফাই। প্রেজেন্ট স্যার। এই উচ্চারণ কি? রাফাই নাকি রাফি স্যার। রাফি? আচ্ছা, কিভাবে হয় বানানে? ওকে। জান্নাত ওয়া সিফাত, মাহি, জামাতুল ইসলাম, বিভা, ইয়েস স্যার। নাবিন, স্যার প্রেজেন্ট স্যার। লায়েস উদ্দিন, মাহবুবুর রহমান, ইয়েস স্যার। নিয়াত সালেহিন, প্রেজেন্ট স্যার। তারিকুল ইসলাম, Present, sir. শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। ইয়ামিন, ইরাম বিন তানভীর, গাদ্দাফি, ইয়েস স্যার। উজ্জ্বল, ইয়েস স্যার। আতিক, আবু শাকেল, প্রেজেন্ট স্যার। নাফিসা নুসরাত। প্রেজেন্ট স্যার। কেউ বাকি আছেন? আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি স্যার, এক নাম্বার। আমার পিসিতে স্যার মাইক প্রবলেম সরি স্যার, 3 নাম্বার স্যার। স্যার প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ। একজন একজন করে বলেন। তানভীর আহমেদ 3 নাম্বার স্যার। আয় হ্যাঁ, সব তো চলে গেছে মনে হয়।
হাবিব ভাই আপাতত মাইকটা বন্ধ করেন। আল্লাহ, সব চলে গেল, কি অবস্থা? স্যার সবাই প্রেজেন্ট। সবাই আজকে অটো প্রেজেন্ট দিয়ে দেন স্যার। না, মনে আছে কারা কারা মিস করছে, তারা আমি দিয়া নেই। মিয়াজ সালেহিন আছেন? মিয়াজ সালেহিন। লাইসউদ্দিন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, লাইসউদ্দিন। বিভা? স্যার তাসিন প্রেজেন্ট। দাঁড়া, আমি একটু চেক করতেছি। অনেকগুলা প্রথম জন অ্যাবসেন্ট ছিল। আবির, নাইমুল হক আবির আসছেন? ইয়েস স্যার, আসছি স্যার। আচ্ছা, শামা? জি স্যার, আছি। আহা, ভুলে গেলাম তাহলে। ওকে, যাই হোক, রিলোড হয়ে গেছে। কষ্ট করে আর টাইম ওয়েস্ট করবো না, প্রেজেন্ট অল দিয়ে দিলাম আজকে। ওকে, এত কষ্ট করলাম, লাভ হলো না, রিফ্রেশ হয়ে গেছে। ওকে, স্যার আপনার আশেপাশে কি কনস্ট্রাকশনের কাজ চলতেছে? না। কারণ আপনি কি নয়েজ পাচ্ছেন? কোথাও থেকে হাতুড়ির টুকিটাকি শব্দ আসতেছিল, সেজন্য ভাবলাম যে আপনার এখান থেকে আসতেছে কিনা। এটা তো শুনতে মাথা পাচ্ছি থেকে না। আসে বেটা। আমি তো পাচ্ছি না এটা সাউন্ড। মাথায় আমরাও পাচ্ছি না স্যার। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, আমার এখানে মাঝে মধ্যে আওয়াজ করতেছে তাড়াতাড়ি, বলার পরে দেখলাম। ওকে, আচ্ছা। তো গতদিন হচ্ছে যে আমরা অ্যালান টিউরিং, অর্থাৎ গতদিন পর্যন্ত আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম। টকের মেইন তিনটা এরিয়া বা ফোকাস পয়েন্ট কি কি ছিল? তিনটা এরিয়া কি কি ছিল? স্যার অটোমাটা থিওরি, কম্পিটিবিলিটি থিওরি, ওইটা না স্যার? অটোমাটা থিওরি, কম্পিটিবিলিটি থিওরি, স্যার কমপ্লেক্সিটি থিওরি, কমপ্লেক্সিটি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের কমপ্লেক্সিটি থিওরিতে আমরা কি করি, প্রবলেম, আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলোকে আমরা ক্লাসিফাই করি, প্রবলেমগুলো হার্ড নাকি ইজি, তাই না? আর কম্পিউটেবিলিটি থিওরিতে আমরা কি কি ভাগে ক্লাসিফাই করি প্রবলেমগুলোকে? কম্পিউটেবিলিটি সলভেবল আর নট সলভেবল। সলভেবল আছে, আনসলভেবল। আর অটোমাটা থিওরিতে আমরা ক্লাসিফাই না করে, অটোমাটা থিওরিতে আমরা কি করি, অটোমাটা থিওরিতে আমরা আলোচনা করি যে যে আমরা অটোমাটা থিওরি ডিজাইন করি এন্ড define properties of different computational model. স্যার বলেন। স্যার আমার ক্লাস ছিল তাই মাত্র আসছে, আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন? হ্যাঁ, এবং সবাইকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। অটোমাটা থিওরি, যেটা আমাদের অটোমাটা থিওরি মেইন ফোকাস পয়েন্ট ছিল যে আমরা, আমার মনে হয় স্যার ওর সাথে সবাইকে প্রেজেন্ট দেওয়া আছে। ওকে, অটোমাটা থিওরিতে আমাদের মেইন ফোকাস পয়েন্টটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটেশনাল মডেলগুলোকে আমরা ডিজাইন করি, এগুলোর প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করি, এগুলোর প্রপার্টিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি অটোমাটা থিওরি। তো হচ্ছে যে এখন আমরা আজকে যেটা দেখবো যে আমরা যেহেতু আমাদের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে অটোমাটা থিওরি আমাদের এই কোর্সে, এবং কম্পিউটেবিলিটি থিওরিতে আমরা সামান্য একটু টাচ করব। সো আমরা অটোমাটা থিওরি বা এই যে টকের যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলোতে যাওয়ার জন্য আমাদের কিছু প্রিলিমিনারি বেসিক লাগবে, প্রিলিমিনারি বেসিক্স। আমরা আজকে বেসিকগুলো নিব, এই বেসিকগুলো না বুঝলে এগুলো কিছু বুঝবে না যখন এগুলো পড়াবো। তাহলে আমাদের বেসিকগুলোর মধ্যে প্রথম যে বেসিকগুলো জানতে হবে, মেইন কথা হচ্ছে টকের মেইন প্রিরিকুইজিট হচ্ছে ম্যাথ আর কি, ম্যাথের বেসিকটা স্ট্রং হতে হয়।
তাহলে এখানে হচ্ছে ম্যাথের বেসিক স্ট্রং করার জন্য আপনাদেরকে কিছু টার্মস উল্লেখ করে দিয়ে রাখছি দুইটা স্লাইডে। এই সবগুলো টার্মস আপনাদের জানতে হবে, অলরেডি আপনারা জানেন। যেমন বুলিয়ান লজিকে বাইনারি, নট, এন্ড, অর, এক্সর অপারেশন, এগুলো কি আপনারা জানেন না? জানেন তো। গ্রাফ থেকে আনডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ, সিম্পল গ্রাফ, কানেক্টেড গ্রাফ কাকে বলে, এগুলো সবাই পড়ে আসছেন না ডাটা স্ট্রাকচারে পড়ে আসছেন তো, ঠিক আছে? তারপরে জি স্যার এগুলো পড়ছি। তারপরে যেটা আমাদের ক্লাস 9-10 এর সেট কাকে বলে, সাবসেট কাকে বলে, প্রপার সাবসেট কাকে বলে, পাওয়ার সেট কাকে বলে, অথবা ফাংশন থেকে ফাংশন কাকে বলে, ফাংশনের ডোমেন কি, রেঞ্জ কি, বাইনারি ফাংশন কি, তারপর হচ্ছে যে রিলেশন বলতে কি বুঝি। অর্থাৎ এই সবগুলো টার্মস কম বেশি আপনারা স্কুল, কলেজ, ইভেন ইউনিভার্সিটি ম্যাথ কোর্সগুলো তো রিভিউ হয়ে গেছে। তাহলে এই টার্মসগুলো আপনাদের জানতে হবে, এমন না যে এগুলো এই কোর্সের অন্তর্ভুক্ত। এই টার্মসগুলো না জানলে আমি যেমন এই আজকে আমি আপনাদেরকে সেট পড়াবো, আপনি সেটই না চিনেন, সেটা দুঃখজনক। ক্লাস 9-10 এর জিনিস, তাই না? এই জন্য আর কি। তাহলে এখানে কিছু টার্মস উল্লেখ করে দিয়ে রাখছি, আপনারা একটু যেগুলো বুঝবেন না একটু কষ্ট করে শিবচর স্যারের বই থেকে পড়ে নিতে পারেন, অথবা গুগল করলে তো পাওয়া যায়। গুগলে যদি বলেন এইচ বলতে কি বুঝেন গ্রাফে, গুগলেই তো আপনাকে সব দিয়ে দেয়। তো গুগল করে শিখে নেবেন, এগুলো জানতে হবে। পুরো সেমিস্টার জুড়ে আমরা এগুলো ইউজ করব, পুরো সেমিস্টার জুড়ে। তাহলে এবার আমাদের এই টার্মিনোলজি গুলোর বাইরে এবার আমাদের কিছু নিজস্ব টার্মিনোলজি শিখতে হবে। প্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেট কাকে বলে? সো এখন আমরা যে টার্মিনোলজি গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের সবসময় কম্পিউটেশনাল মডেলের পার্সপেক্টিভে আমরা আলোচনা করব। মডেলের পার্সপেক্টিভে আমাদের আলোচনা হবে, ঠিক আছে? আমরা একটা কম্পিউটেশনাল মডেলের পার্সপেক্টিভে আমরা আলোচনা করব আমাদের টার্মস গুলো। সো অ্যালফাবেট বলতে আপনারা যে ক্লাস 1 এ থাকতে যে অ্যালফাবেট কাকে বলে শিখে আসছেন ওইটা না। আমরা এখন কম্পিউটেশনাল মডেলের পার্সপেক্টিভে অ্যালফাবেট বলতে বুঝি আমরা নন এমটি সেট অফ সিম্বলস। নন এমটি সেট অফ সিম্বলস, এটাকে বলা হয় অ্যালফাবেট। এই বুঝতেছেন কথাগুলো? ওকে, যাক, শুনতেছেন তাহলে বুঝলাম। মানে আপনাদের ক্লাসে সবচেয়ে কম রেসপন্স হয় আমার অন্য সব ক্লাস থেকে। যাই হোক, অ্যালফাবেট মানে হচ্ছে যে নন এমটি সেট অফ সিম্বলস। আচ্ছা, তাহলে অ্যালফাবেট হচ্ছে একটা, প্রথম কথা হচ্ছে সেট অফ সিম্বলস, কিন্তু ওই সেটটা কি হতে পারবে না, ফাঁকা সেট হতে পারবে না, বা নন এমটি হতে পারবে না, এমটি হতে পারবে না, নন এমটি হতে হবে ওই সেটটাকে। তাহলে অ্যালফাবেটটাকে আমরা নর্মালি রিপ্রেজেন্ট করি রিপ্রেজেন্টেশন। অ্যালফাবেটটাকে আমরা রিপ্রেজেন্ট করি বিগ সিগমা দ্বারা, বিগ সিগমা প্রতীকটা দ্বারা, ঠিক আছে? বিগ সিগমা। তো বিগ সিগমা দেখতে কেমন? এই যে এই প্রতীকটাকে বলা হয় বিগ সিগমা। কি পরিচিত প্রতীকটা? জি স্যার। ওকে, তাহলে আমি যেহেতু নোটপ্যাডে লিখতেছি, নোটপ্যাড ইউজ করতেছি আপনার পড়ানোর জন্য, আমি তো নোটপ্যাডে আসলে এই সিম্বলটা দেওয়া যাচ্ছে না, তাই এই সিম্বল দিতে হলে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। যাই হোক, আমি এই সিম্বলটা ইউজ না করে আমি লিখতেছি বিগ সিগমা। আপনারা পরীক্ষার খাতায় বিগ সিগমা লিখেন না, আপনাদের লিখতে হবে এই সিম্বলটা দেখাইতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে অ্যালফাবেটটাকে রিপ্রেজেন্ট করা হয় বিগ সিগমা দ্বারা। তাহলে অ্যালফাবেটটা আমি বলছি নন এমটি সেট অফ সিম্বল। ফর এক্সাম্পল, আমাদের কম্পিউটারের জন্য যে বাইনারি অ্যালফাবেট আমাদের কম্পিউটারের জন্য যদি আমি বলি, এটা একটু বড় করে নিই সুবিধা হবে। আমাদের কম্পিউটারের জন্য যদি বাইনারি অ্যালফাবেট যদি আমি বলি, আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো একই জিনিস, বিগ সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করবো এই সেটটাকে। তাহলে বাইনারি অ্যালফাবেট যে সেটের মেম্বার তাহলে কারা কারা হবে? সিম্বল কি হবে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সিম্বল কি? 0 1 ফর এক্সাম্পল, আমরা ডে টু ডে লাইফের কমিউনিকেশনের জন্য আমাদের যে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটার কথা যদি বলি, তাহলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য বিগ সিগমা যে অ্যালফাবেটটা, বিগ সিগমা অ্যালফাবেটটা ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড আর স্মল এ টু স্মল জেড, এরকমই তো নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনাদের পরীক্ষার যে কোশ্চেনটা, আপনাদের পরীক্ষার কোশ্চেনে আমি অ্যালফাবেট বলবো, কখন আমি অ্যালফাবেট ওয়ার্ডটা ইউজ করবো, বা কখন আমি বলবো সেট অফ সিম্বল আমি ওয়ার্ড টার্মসটা ইউজ করবো, অথবা কখন আমি শুধুমাত্র বিগ সিগমা বলবো। পরীক্ষার কোশ্চেনে আমি আপনাদেরকে বিগ সিগমা দিয়ে দিব। তো আমি পরীক্ষার কোশ্চেন যখন বিগ সিগমা ইকুয়ালস যদি আমি ABC বলি, তার মানে বোঝাচ্ছে এটা আমরা এমন একটা অ্যালফাবেট নিয়ে কাজ করতেছি যে অ্যালফাবেটের মেম্বারটা হচ্ছে, অর্থাৎ যে অ্যালফাবেটে আমরা ABC এই মাত্র শুধুমাত্র 3টে সিম্বল ইউজ করি। অর্থাৎ এই অ্যালফাবেট দিয়ে যদি আপনি ডে টু ডে লাইফে কমিউনিকেশন করতে যান বা কিছু লিখতে যান, আপনি কি ABC ছাড়া অন্য কোনো সিম্বল দিয়ে কিছু লিখতে পারবেন? না স্যার। পারবেন না, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার কোশ্চেনে আমি
এই যে বিগ সিগমাটাকে আমি যে সিম্বলগুলো দিয়ে রাখবো, আপনাকে শুধুমাত্র ওই সিম্বলগুলো কনসিডার করে কাজ করতে হবে, আপনি অন্য কোনো সিম্বল কনসিডারে আনতে পারবেন না। তো অ্যালফাবেটটা তো সবাই ক্লিয়ার, তাহলে অ্যালফাবেটটা তো সেট অফ সিম্বলস, এবং ওই সেটটা, এই সেটটা ফাঁকা সেট হতে পারবে, অর্থাৎ মেম্বার ছাড়া সেট হতে পারবে না, মাস্ট এটাতে কি থাকতে হবে, মেম্বার থাকতে হবে। তো এই হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেটের পরে দ্বিতীয়ত আমাদের যে সংখ্যাটা শিখতে হবে সেটা স্ট্রিং বলতে কি বুঝি, স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং বলতে কি বুঝি? স্ট্রিং মানে কি? স্ট্রিং যেটা, স্ট্রিংটাকে বলা হয় যে সিকোয়েন্স অফ সিম্বলস, সিকোয়েন্স অফ সিম্বলস। কিন্তু যে কোনো সিম্বল নিলে হবে না, এই সিম্বল গুলাকে কোনো না কোনো অ্যালফাবেট সেট থেকে চুজ করতে হবে। এই জন্য আমরা বলি ওভার অ্যান অ্যালফাবেট, সিকোয়েন্স অফ সিম্বলস ওভার অ্যান অ্যালফাবেট, অর্থাৎ কোনো একটা অ্যালফাবেট থেকে আপনি সিম্বল, অ্যালফাবেটের ভিতরে কি আছে, অ্যালফাবেটের ভিতরে কি থাকে, কি থাকে, সিম্বল থাকে, তাই তো? অ্যালফাবেটের ভিতরে কি থাকে, অ্যালফাবেটের ভিতরে সেট অফ সিম্বল থাকে। তাহলে ওই সিম্বলগুলোকে নিয়ে আমি যে সিকোয়েন্সটা বানাবো সেটাকে বলা হচ্ছে একটা স্ট্রিং। ফর এক্সাম্পল, আমি একটা অ্যালফাবেট আগে কনসিডার করি, বিগ সিগমা, আমি একটা অ্যালফাবেট কনসিডার করলাম, যে অ্যালফাবেটের মেম্বার হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে ডি, ই আর হচ্ছে এফ। অ্যালফাবেটের মেম্বার হচ্ছে তিনটে, ডি, ই, এফ। তাহলে ওই অ্যালফাবেটটার এই অ্যালফাবেটটাকে ইউজ করে আপনি যে কোনো একটা স্ট্রিং যদি আপনি বানান, তাহলে স্ট্রিংটা কি, ডি, ই, এফ কি একটা স্ট্রিং বলা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে এখানে যেগুলো লিখছে এগুলোকে এক একটা স্ট্রিং বলা যাচ্ছে তো? প্রতিটাকে অবশ্যই বলা যাচ্ছে, তাই তো? বলা যাচ্ছে স্যার, বলা যাবে। এটাকে কি বলা যাবে? বলা যাবে স্যার। জি না স্যার, জি না। যাবে না না স্যার। স্যার, এখানে জি আছে এক্সট্রা। বলা যাবে না, বলা যাবে এখানে না। জি আছে আর হচ্ছে এইচ আছে, কিন্তু আমরা যে অ্যালফাবেটটা কনসিডার করতেছি ওই অ্যালফাবেটের সিম্বল হচ্ছে শুধু ডি, এফ, তাহলে এটাকে আমরা স্ট্রিং বলতে পারবো না। এই জন্য বলতেছি ওভার অ্যান অ্যালফাবেট, অর্থাৎ কোনো একটা এন, মানে যে কোনো একটা অ্যালফাবেট থেকে আপনি সিম্বলগুলো নিয়ে যদি একটা সিকোয়েন্স বানান, যে এটা হচ্ছে সিকোয়েন্স, প্রথমে হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, এটা হচ্ছে একটা সিকোয়েন্স, প্রথমে ডি তারপর হচ্ছে ডি, এই যে সিকোয়েন্স, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। তাহলে এই টাইপের যে সিকোয়েন্সগুলো পাবেন সেগুলোকে বলা হয় স্ট্রিং। স্ট্রিং এর যদি রিপ্রেজেন্টেশনের কথা বলি, স্ট্রিংকে আসলে আমরা ফিক্স কোন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি না, তবে আমাদের বইয়ের রাইটাররা মোস্ট ফ্রিকুয়েন্টলি একটা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করে স্ট্রিংকে, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ দ্বারা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করে। কথা বুঝতে পারছেন? ডাব্লিউ দ্বারা একটা স্ট্রিং বোঝাচ্ছে। তো সচরাচর আর কি ডাব্লিউ একটা ভ্যারিয়েবল মনে করতে পারেন নাকি, এই ভ্যারিয়েবলটা ইউজ করা হয় স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করার জন্য। সো আমি ধরে নিলাম যে আমার তারা ডাব্লিউ যে স্ট্রিংটা, ডাব্লিউ সমান সমান ডাব্লিউ স্ট্রিংটা, ডাব্লিউ সমান সমান আমি একটা স্ট্রিং কনসিডার করি ডিইএফ, ডাব্লিউ সমান ডিইএফ বা ডিডিএফ, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এই যে স্ট্রিংটা ডিডিএফ, আমি স্ট্রিংটাকে ডিডিএফ ও বলতে পারি, অথবা আমি শুধু যেহেতু ডাব্লিউ এর ভিতরে অ্যাসাইন করে রাখছি ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে আমি শুধু একে ডাব্লিউ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এখন যেহেতু ডাব্লিউ প্রতীক দ্বারা যদি আপনি রিপ্রেজেন্ট করেন এই স্ট্রিংটাকে, তখন মাঝে মধ্যে আমরা স্ট্রিং এর ক্যারেক্টারগুলোকে ডিডিএফ দ্বারা রিপ্রেজেন্ট না করে এভাবেও মাঝে মধ্যে বলে আর কি, ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ1, ডাব্লিউ2, ডাব্লিউ3, যেখানে ডাব্লিউ1টা স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল ডি, এটা যদি মনে করি ইকুয়ালস টু ডিএফ, তাহলে ডাব্লিউ1টা রিপ্রেজেন্ট করে প্রথম ক্যারেক্টার ডি কে, ডাব্লিউ2 প্রতীকটা রিপ্রেজেন্ট করে 2 নম্বর ক্যারেক্টার ই কে, আর ডাব্লিউ3 রিপ্রেজেন্ট করে সর্বশেষ ক্যারেক্টার এফ কে। তাহলে আমরা ডাব্লিউ দ্বারা একটা স্ট্রিংকে বুঝাই, আর স্ট্রিংয়ের ভিতরে প্রতিটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম ডাব্লিউ1, ডাব্লিউ2, ডাব্লিউ3 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের বইয়ের রাইটারে এই টাইপের কনভেনশন বা প্রতীকগুলো ইউজ করছে, সিম্বলগুলো আমাদের এটা জানতে হবে। এতটুকু ক্লিয়ার? স্যার স্ট্রিং যদি অনেকগুলো থাকে তখন স্যার সেটা কিভাবে কাউন্ট করা হবে? তখন যেমন আপনি স্যার ভ্যারিয়েবলগুলো অন্য নাম স্যার, দিবেন, বুঝলাম না। ডাব্লিউ দিবেন, এক্স দিবেন, ওয়াই দিবেন। ওকে স্যার, বুঝতে পারছি। আরেকজন কি বলছেন, কি বুঝেন নাই বলেন? কেউ একজন বললো বুঝলাম না, কি বুঝেন স্যার নাই? আমি স্যার বুঝতে পারিনি স্যার, লাস্ট কথাটা। কি বুঝেন নাই বলেন, সেটা বলেন। কি বুঝেন নাই? স্যার লাস্টে যেটা বলছেন স্যার আমি শুনি স্যার মানে উনি বলতে হচ্ছে যে ওই যে ভেরিয়েবল যেটা আমরা অ্যাসাইন করে তো আমরা এই ডাব্লিউ1, ডাব্লিউ2 যেটা লিখবো সেটা আমি ডাব্লিউ দ্বারাও প্রকাশ করতে পারি, তাই না স্যার? মানে তারপরে যে এটা ইউজ করছি সেটা সর্বশেষ বললাম, নরমালি স্ট্রিংটা হচ্ছে অ্যালফাবেট থেকে আমরা সিম্বল নিয়ে একটা সিকোয়েন্স বানাবো, যে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। স্ট্রিংগুলোকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য মাঝে মধ্যে একটা ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করি, ভ্যারিয়েবলটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এই যে ডিএফ যদি একটা স্ট্রিং হয়, এই স্ট্রিংটা হচ্ছে এই যে এই অ্যালফাবেটের উপর বেস করে আপনি যখন একটা স্ট্রিং বানালেন, ওই স্ট্রিংটাকে আপনি ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারেন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে ডাব্লিউটা যেহেতু ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন, স্ট্রিং মানে তো এখানে অনেকগুলো ক্যারেক্টার, তাহলে এই ডাব্লিউ দ্বারা এরকম ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করলে প্রতিটা ক্যারেক্টারকে আপনি আলাদাভাবে বোঝানোর জন্য
W1 W2 W3 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারেন। যেখানে জি W1 টা স্যার, জি বোঝায় স্যার। প্রথম ক্যারেক্টার, W2 টা বোঝায় দ্বিতীয় ক্যারেক্টার, W3 টা বোঝায় 3 নাম্বার ক্যারেক্টার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এই স্যার হচ্ছে আমাদের স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এখানে যেমন সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে ডিডি, এখন স্যার তাহলে এর পরেরটা দেবো এক্স ইকুয়াল টু x1 আর x2, সো স্যার ইকুয়াল টু হবে ডিডি, রাইট স্যার? x ইকুয়াল টু ডিডি। আপনি যদি প্রতিটা ক্যারেক্টারকেও আলাদা করে রিপ্রেজেন্ট করার ইচ্ছা হয় তাহলে আপনি x1 x2 লিখবেন, যদি Okay, প্রয়োজন sir. হয় লিখবেন। আমি জাস্ট প্রতীকগুলো শেখাচ্ছি, যখন প্রয়োজন হবে তখন ইউজ করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন ঘটনা হলো স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ সিম্বল, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা স্পেশাল টাইপের স্ট্রিং পড়বো, সেটাকে বলা হয় এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং, তাহলে এমটি স্ট্রিং মানে কি? এমটি স্ট্রিং মানে হচ্ছে এমন একটা স্ট্রিং যার মধ্যে কোনো সিম্বল আছে কি নাই, নাকি এমটি? স্যার এমটি যেহেতু নাম দিলে বোঝা যাচ্ছে এমটি স্ট্রিং মানে হচ্ছে যে স্ট্রিং হচ্ছে এমটি। তাহলে কোনো একটা স্ট্রিং যদি এমটি হয় তার মধ্যে কি কোনো সিম্বল থাকবে নাকি সিম্বল থাকবে না? থাকবে স্যার না না স্যার। থাকারই কথা। থাকবে না। তাহলে কোনো থাকবে একটা না, স্ট্রিং কোনো একটা স্ট্রিং এর ভিতরে যদি সিম্বল না থাকে তাহলে ওটাকে কি খালি চোখে দেখবো? জি না না স্যার। স্যার। না স্যার। যেমন এটা বেলা সিম্বল 3টা ডিএফ এর জন্য চোখে দেখতেছি, এটা বেলা 2টা, বা মিনিমাম সাইজ একটা স্ট্রিং 1 লেন্থের স্ট্রিং যদি ই খালি চোখে দেখতেছি, কিন্তু যদি একটা ক্যারেক্টারও যদি না থাকে তাহলে খালি চোখে তো আর দেখবো না, তাই না? জি স্যার। তাহলে কোনো একটা স্ট্রিং কে যদি খালি চোখে না দেখি তাহলে এমটি স্ট্রিংটা তো আমাদের রিপ্রেজেন্ট করতে হবে থিওরিটিক্যালি। এজন্য নাল। আমরা না থিওরিটিক্যালি এমটি স্ট্রিং কে রিপ্রেজেন্ট করার জন্য একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, সেটাকে বলা হয় এপসিলন। এপসিলন একটা স্পেশাল ক্যারেক্টার যেটা দ্বারা আমরা এমটি স্ট্রিং কে বোঝাই। এপসিলন মানে হচ্ছে ইপিএসআই এলওএন না, এপসিলন মানে হচ্ছে একটা প্রতীক। এই যে এই প্রতীকটাকে বলা হয় এপসিলন। সবাইকে চিনি এই প্রতীক? জি স্যার। ওকে, তাহলে এপসিলন আমি আবারও বলতেছি, আমার এখানে তো আর এপসিলন প্রতীক আমি আনতে পারবো, এর জন্য আমি লিখে রাখতেছি এপসিলন। আপনারা এটা দ্বারা এটা লেখা মানে কি? এটা লেখা মানে হচ্ছে এমন একটা স্ট্রিং যে স্ট্রিং এর মধ্যে কোনো কি সিম্বল আছে কি নাই? নাই স্যার। নাই। কোনো নাই, স্যার। সিম্বল নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এপসিলন। তাহলে এমটি স্যার, স্ট্রিং বলেন। স্যার এমটি স্ট্রিং কি পসিবল? কারণ আপনি উপরে লিখলেন যে নন এমটি সেট অফ সিম্বল অ্যালফাবেট, তারপর আমি ওটা এখানে আমি স্ট্রিং এর বেলায় কি বলছি? সিকোয়েন্স অফ সিম্বল, নন এমটি সিকোয়েন্স অফ সিম্বল বলছি স্ট্রিং এ। না স্যার, সিকোয়েন্স অফ সিম্বল অফ ওভার অ্যান অ্যালফাবেট লিখছেন না স্যার? আবার অ্যালফাবেট তো স্যার নন এমটি সেট অফ সিম্বল, তাহলে স্যার এমটি স্ট্রিং কেমনে হয়? এই যে অ্যালফাবেট নন এমটি সেট অফ সিম্বল, আমি এখান থেকে একটা চুজ করলাম না, এই এপসিলন আমি একটা চুজ করব না। বুঝছেন এমটি এবার? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এই যে এটা হচ্ছে অ্যালফাবেট নন এমটি, ঠিক আছে? কিন্তু আমি স্ট্রিং এর বেলায় যখন এখান থেকে সিম্বল নিয়ে যখন চুজ করব, আমি একটা চুজ করলাম না, তাহলে এপসিলন হয়ে গেছে। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এমটি স্ট্রিংটাকে আমরা এপসিলন দ্বারা রিপ্রেজেন্ট করি আর কি। তাহলে এই স্ট্রিং এর বেলায় আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে লেন্থ অফ স্ট্রিং। লেন্থ অফ স্ট্রিং বা স্ট্রিং এর সাইজ কত? নরমালি আমরা স্ট্রিং কে কোন প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করি? নরমালি মোস্ট ফ্রিকোয়েন্টলি কোন প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করি স্ট্রিং কে? ডব্লিউ স্যার। স্যার ডব্লিউ দিয়ে। কোন একটা স্ট্রিং এর লেন্থটাকে বোঝানোর জন্য আমরা ডব্লিউ দুই পাশে কার্ডিনালিটি সাইনটা দিয়ে দিব। তাহলে এই ডব্লিউ দুই পাশে কার্ডিনালিটি মানে কি? স্ট্রিং বোঝায় না স্ট্রিং এর সাইজ বোঝায়? স্ট্রিং এর সাইজ বোঝায়। স্ট্রিং এর সাইজ বোঝায়। স্ট্রিং এর সাইজ বোঝায়। তাহলে এই যে উপরে যদি চলে আসি এর বেলায় ডাব্লিউ, এর বেলায় ডাব্লিউ এর মান কত, সাইজ কত, স্ট্রিং এর লেন্থ কত? স্যার 3। এটার মান হচ্ছে 3। আর নিচে এক্স এর বেলায় এটার মান কত? 2। স্যার 2। এপসিলনের বেলায় এটার সাইজ কত? স্যার এমটি মানে সাইজ কত? 0 0 স্যার। 0 লেন্থ হচ্ছে 0। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের স্ট্রিং, এই হচ্ছে আমাদের স্ট্রিং। আচ্ছা, বাকিটা বলবো না। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনক্যাটেনেশন অফ স্ট্রিং। স্ট্রিং এর কনক্যাটেনেশন একটা অপারেশন আছে। কনক্যাটেনেশন বলতে কি বুঝি? আপনার সি থেকে স্ট্রিং কনক্যাট করে আসছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি আগে ধরে নিচ্ছি কোন একটা অ্যালফাবেট ধরে নিই, বিগ সিগমা। কোন একটা অ্যালফাবেট মনে করলাম, ধরে নিলাম বাইনারি। তাহলে এর উপর বেস করে আমি ধরে দুইটা স্ট্রিং ডিফাইন করি। একটা স্ট্রিং ডাব্লিউ যেটা 001, আমি মনে হচ্ছে 001 লিখলাম। আরেকটা স্ট্রিং মনে করলাম এক্স মানে ধরলাম আমি ফর এক্সাম্পল হচ্ছে 101। তাহলে দুইটা স্ট্রিং এর কনক্যাট অপারেশন, দুইটা স্ট্রিং কনক্যাট বলতে বুঝে ডাব্লিউ ডট এক্স, যেটা এই ডটটা দ্বারাই কনক্যাট বোঝায়, ঠিক আছে? ডটটা দ্বারাই কি বোঝায়? কনক্যাট বোঝায়। কিন্তু আমরা মাঝে মাঝে ডট চিহ্নটা দেখাই না, আমরা মাঝে মধ্যে ডিরেক্ট ডাব্লিউ এক্স লিখি। তাহলে ডাব্লিউ এক্স লেখা যে কথা, ডাব্লিউ কনক্যাট এক্স লেখা একই কথা। কার কোনো কনফিউশন?
না স্যার স্যার WX নাকি W প্লাস X কোনটা বললেন? এখানে কোথায় প্লাস আছে? না না আমি তো জিজ্ঞেস করলাম, আপনি মুখে বললেন ওটা জিজ্ঞেস করলাম। মানে WX লেখা আর কনক্যাটেনেট করে একই কথা। w.x লেখা একই কথা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন কথা হচ্ছে কনকেট কিভাবে করে। আগের মতো কনকেটে দেখেন বলা হচ্ছে আগে প্রথম স্ট্রিংটাকে নাও, প্রথম স্ট্রিংটাকে নাও, তার শেষে পরবর্তী স্ট্রিংটাকে কি করে ফেলো, জোড়া লাগাই দাও। এভাবে তো কনকেট করে, এটা তো সবাই জানি। জি স্যার। ওকে, তাহলে এই যে এটাকে বলে স্ট্রিং কনকেট। তাহলে WX যে কথা, XW কি একই কথা? না স্যার। না স্যার। না স্যার, এক হয় কেমনে? এই দুইটা মে বি ইকুয়াল অর নট, তাই না? ইকুয়াল হতে পারে, নাও হতে পারে, জি স্যার। তাই তো? জি আচ্ছা, স্যার। বুঝলাম। তাহলে এবার বলেন এপসিলনের সাথে যদি আমি W কে জোড়া লাগাই, কাকে পাবো? W পাবো। এপসিলন কে। দেখবো কাকে? তোকে এপসিলন দেখবো কাকে? জি এপসিলন তোকে দেখবো স্যার W পাবো। W পাবো স্যার। আচ্ছা দেখেন, এপসিলন মানে এমন একটা স্ট্রিং যেটা চোখে দেখি না, W মানে হচ্ছে কত 001। এই দুইটা স্ট্রিংকে জোড়া লাগানোর পর আপনি চোখে কাকে দেখবেন? W কে স্যার 001 স্যার 0001 হবে না? কারা কারা এপসিলন বলছেন তারা কি ক্লিয়ার? দেখেন এই প্রথম অংশটা যখন আমি জোড়া লাগাই, প্রথমে যে অংশটা থাকে আগে চোখে অতটুকু দেখি, তারপরে যে অংশটা জোড়া লাগে তারপরে ওই অংশটা আগে দেখি। এখন প্রথমে যে অংশটা ওটাকে চোখে দেখবো কি দেখবো না? দেখবো না স্যার। দেখবো না স্যার। দেখবো না, কিন্তু পরবর্তী অংশটাকে তো আমরা চোখে দেখবো। তার মানে আমরা যখন এই দুইটাকে কনকেট করব, চোখে আসলে দিন শেষে 001ই দেখবো। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যারা এপসিলন বলছেন তারা কোন হিসাবে এপসিলন বলছেন এবার আমাকে একটু বোঝান তো, নাকি ভুল চিন্তা করছেন? স্যার ভুল চিন্তা করেছি। হ্যাঁ, ভুল চিন্তা করেছিলেন। এখন কি কারো কোনো জিরোটা কনফিউশন আছে? ভেবেছিলাম আর কি। না স্যার। এখন কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে সবসময় মনে রাখেন এপসিলনের সাথে যে কোনো স্ট্রিংকে যদি আপনি কনকেট করেন তাহলে ওই স্ট্রিংটাকে ফেরত পাওয়া যায়, ওর নিজেকেই ফেরত পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে কনক্যাটেনেশন অপারেশন। আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা অপারেশন শিখবো, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যালফাবেট। পাওয়ার অফ অ্যালফাবেট। আচ্ছা, তাহলে পাওয়ার অফ অ্যালফাবেট বলতে কি বুঝি? তাহলে নরমালি আসলে আমরা অ্যালফাবেট বলতে কোন সিম্বলটা ইউজ করি? নরমালি অ্যালফাবেট বলতে কোন সিম্বলটা ইউজ করি আমরা? স্যার বিগ সিগমা। বিগ সিগমা। তাহলে আমি ধরে নিচ্ছি আমরা এমন একটা অ্যালফাবেট কনসিডার করতেছি যেটা মেম্বার হচ্ছে দুইটা, তো সেট অফ সিম্বল হচ্ছে দুইটা, সেটা হচ্ছে 0 আর 1। আচ্ছা, এখন মাঝে মধ্যে আপনাদের পরীক্ষায় বা আমরা বইগুলোতে একটা টার্মস ইউজ করি, সেটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 2, এরকম একটা টার্মস ইউজ করে। অর্থাৎ বিগ সিগমার এই যে সিম্বলটা, সেই সিম্বলের উপরে তারা কি ইউজ করে, ওই সিম্বলের উপরে তারা একটা পাওয়ার বসায় দেয়, টু দি পাওয়ার সামথিং। তাহলে এটার মিনিং কি সেটা আমাদের জানতে হবে। তাহলে বাই ডিফল্ট দেখেন আমরা যখন অ্যালফাবেট বা বিগ সিগমা লিখি, এই বিগ সিগমাটাকে কি আমি বাই ডিফল্ট বিগ সিগমা টু দি পাওয়ার 1 বলতে পারি? কোনো সমস্যা আছে না? একই কথা স্যার, সেম কথা। স্যার একই কথা। একই কথা। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আমাদের জানতে হবে যখনই আমরা বিগ সিগমার উপরে পাওয়ার দেই তাহলে পাওয়ারের মিনিংটা কি। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার 2 এর মিনিংটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ এক্স্যাক্টলি 2। বিগ সিগমা টু দি পাওয়ার 2 দ্বারা কি বোঝায়? 2 দ্বারা বোঝায় এমন একটা স্ট্রিং এর সেট যে স্ট্রিং গুলোর সাইজ সর্বদা কত? সর্বদা 2। 2। আচ্ছা, তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার যদি আমি 3 বলি তাহলে এটা দ্বারা কি বোঝাবে? সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ এক্স্যাক্টলি কত? 3। তাহলে সিমিলারলি আমরা যদি জেনারেল ভাবে সংজ্ঞাটাকে লিখি বিগ সিগমা টু দি পাওয়ার k, তাহলে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ এক্স্যাক্টলি k, তাই না? বলা যায় তো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন বিগ সিগমা 2 3 কে লেখা আছে, তাহলে এর আগে আমি এই জিনিসটা কপি করে 1 নিয়ে আসি, 0 নিয়ে আসি, আরো দুটো টার্মস লিখি, হ্যাঁ, কপি করে নিয়ে আসি। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার 1 যেটা, সেটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ এক্স্যাক্টলি 1, আর একটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ এক্স্যাক্টলি 0। তাহলে এবার চলে আসি, বিগ সিগমা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এমন স্ট্রিং এর সেট যেটার সাইজ হচ্ছে সর্বদা 0। সর্বদা যদি 0 হয় তাহলে এরকম কয়টা স্ট্রিং আছে যেগুলো সাইজ সর্বদা 0? একটা স্যার। কোনটা? এপসিলন। এই একটা ছাড়া কি আর কোনো স্ট্রিং পসিবল? এই সেটে কি আর মেম্বার হতে পারবে অন্য কোনো স্ট্রিং? না স্যার। না স্যার, হতে পারবে না। তাহলে বলেন বিগ সিগমা টু দি পাওয়ার 0 এই যে ইয়াটা বিগ সিগমা টু দি পাওয়ার 0টা যেটা, এটা কি
অ্যালফাবেটের উপর ডিপেন্ড করে না ইন্ডিপেন্ডেন্ট অ্যালফাবেট? ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট এটা? কারণ স্যার এটা তো অ্যালফাবেট ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, কারণ এটার বেলায় ধরে নিলাম আমাদের বিগ সিগমা যেটা, বিগ সিগমার মান হচ্ছে এটা বলে আমি ধরে নিলাম যে 0 আর হচ্ছে 1, অথবা বিগ সিগমার মান হচ্ছে a, b, c 0 1 হোক আর a b c হোক, বিগ সিগমা টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে অলওয়েজ এপসিলন। এটা কি ট্রু? এটা স্যার কোনটা স্যার? বিগ সিগমা অ্যালফাবেটটার মান 0 1 হোক আর a b c যাই হোক না কেন, বিগ সিগমা টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে সব সময় এপসিলন, এটা চেঞ্জ হবে না। জি স্যার। তার মানে কি এটা অ্যালফাবেট ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। অ্যালফাবেট ইন্ডিপেন্ডেন্ট। এবার চলে আসে বিগ সিগমা টু দি পাওয়ার 1। বিগ সিগমা টু দি পাওয়ার 1 দ্বারা বোঝাচ্ছে যে এটা এমন স্ট্রিং এর সেট যে স্ট্রিং এর সাইজ হচ্ছে সর্বদা কত? 1। তাহলে এবার কি বিগ সিগমাকে ডিফাইন না করে কি আমি 1 লেন্থের স্ট্রিং কে লিখতে পারবো এখানে, নাকি বিগ সিগমা জানা লাগবে? জানা লাগবে স্যার। জানা লাগবে। এটা হচ্ছে অ্যালফাবেট ডিপেন্ডেন্ট। এবং আমি যদি ফর এক্সাম্পল আমি ডিফাইন করে রাখলাম বিগ সিগমা, যেটা আমি ধরে নিলাম আমাদের বিগ সিগমার মান হচ্ছে 0 আর হচ্ছে 1, এটা ধরে নিলাম। তাহলে বিগ সিগমার মান যদি 0 আর 1 হয়, তাহলে 0 আর 1 দিয়ে 1 লেন্থের কয়টা স্ট্রিং বানানো পসিবল বলেন তো? দুইটা হবে স্যার। কে 0 আর 1 আর কি পসিবল? না স্যার, আর পসিবল না। তাহলে এটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 1। আবার যদি চলে আসি বিগ সিগমা টু দি পাওয়ার 2, বিগ সিগমা টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এমন স্ট্রিং এর সেট যে স্ট্রিং গুলোর সাইজ হচ্ছে অলওয়েজ 2। তাহলে 0 আর 1 কি ইউজ করে 2 লেন্থের স্ট্রিং কতগুলো বানানো পসিবল বলেন তো? 0 0 1 1 1 1 0 4 হবে। 1 0 1 1 তাই তো? জি স্যার, চারটা। তাই তো? তাহলে এই যে দেখেন এটা লেন্থ হচ্ছে 2, এটা লেন্থ হচ্ছে 2, তার মানে এক্স্যাক্টলি 2 লেন্থের এই অ্যালফাবেটের উপর বেস করে 2 লেন্থের স্ট্রিং বানানো যাচ্ছে 4টা। তাহলে এটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 2। তাহলে এটাও কি অ্যালফাবেট ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট। কারণ আমি যদি বিগ সিগমাটাতে 0 1 না লিখে যদি a b লিখতাম তাহলে এটা 0 0 হইতো না a হইতো? চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে ওরকম। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার 3 এর মানটা কত হবে? ধরেন বাইনারি কি হবে বলেন? 0 0 0 0 0 1 6 স্যার। 0 1 1 1 0 1 0 1 3 1 9টা স্যার। 9টা হয় কেমনে? স্যার একটাই তো। 8টাই হবে। ও 8টা স্যার, 8টা স্যার। 2 to the power 3 8 তার মানে এই যে পেয়ে গেলাম। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার 3 মানে হচ্ছে সেট অফ অল স্ট্রিং, এমন অল পসিবল স্ট্রিং যেগুলো 3 লেন্থের। তো 3 লেন্থের এই 8টার বারিকার বানানো পসিবল আমাদের পক্ষে, নাকি আমরা অল পসিবল কম্বিনেশন লিখে ফেলছি? স্যার অল পসিবল কম্বিনেশন লেখা আছে। লেখা হয়ে গেছে, তাহলে আমাদের এই 8টার বাইরে হবে না। তাহলে সিমিলারলি বিগ সিগমা টু দি পাওয়ার কে হচ্ছে সেট অফ অল স্ট্রিং অফ এক্স্যাক্টলি কে এর মান 0 1 2 যা খুশি তা হতে পারে, যাই হোক। তাহলে কি অ্যালফাবেট, এই অ্যালফাবেট যে সিম্বলটা সিগমা, এই অ্যালফাবেট সিম্বলটার উপর যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ার দ্বারা কি বোঝায়? মিনিং ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে তারপরে হচ্ছে এবার হচ্ছে একটা স্পেশাল টার্ম জানতে হবে। বিগ সিগমা টু দি পাওয়ার 0 1 2 তো শিখে ফেলছেন, এবার একটা স্পেশাল একটা সাইন আছে সেটাকে বলা হয় বিগ সিগমা টু দি পাওয়ার স্টার। বিগ সিগমা টু দি পাওয়ার স্টার, তাহলে এবার স্টারের মিনিংটা কি সেটা জানতে হবে। বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ এনি লেন্থ। কি বুঝলেন? বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটা হচ্ছে এমন সব স্ট্রিং এর সেট যে স্ট্রিং গুলোর সাইজ কি 0 1 2 না যা খুশি তা? খুশিতে আছে স্যার মানে টোটাল স্যার 0 1 মানে অল। তার মানে এই আমি যদি ধরে নেই বিগ সিগমাটা হচ্ছে 0 আর হচ্ছে 1, অ্যালফাবেটটা হচ্ছে 0 আর হচ্ছে 1, আমি ধরে নিলাম বাইনারি। যদি এটা ধরে নিই তাহলে মিনিমাম সাইজের স্ট্রিং কি হবে এই সেটের? মিনিমাম 0 0। তারপরে 1 লেন্থের স্ট্রিং হবে 2টা, তাই তো? তারপর আবার 2 লেন্থের হবে 4টা, 3 8টা, 3 লেন্থের হবে 8টা, আর লিখে আমরা ডট ডট দিয়ে গেলাম। তাহলে এরকম করতে করতে সর্বশেষ লেন্থটা কত? ইনফাইনাইট না? জি স্যার। জি স্যার। ইনফাইনাইট হবে। সর্বশেষ স্ট্রিং অফ লেন্থ ইনফাইনাইট। এতটুকু ক্লিয়ার? টু দি পাওয়ার স্টারের মিনিংটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, টু দি পাওয়ার স্টারের মিনিং যদি ক্লিয়ার হয়, আরেকটা সিম্বল আছে সেটাকে বলা হয় বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস। টু দি পাওয়ার প্লাস
তাহলে আমরা সবসময় বাইনারি নিয়ে কাজ করতে, আমি আর বারবার উল্লেখ করতেছি না, ধরে নেবেন বাইনারি, কিছু না বলা মানে হচ্ছে বাইনারি। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস যেটা, সেটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ এনি লেন্থ এক্সেপ্ট 0। কি বুঝলেন? তার মেম্বার কারা কারা, শুরু হবে কত দিয়ে? স্যার 0 ছাড়া সব পজিটিভ স্যার 1 দিয়ে থেকে স্টার্ট হবে স্যার, 1 থেকে স্টার্ট। 1 দিয়ে না, লেন্থ 1 দিয়ে স্টার্ট হবে। লেন্থ 1 0 লেন্থ 1 দিয়ে, হ্যাঁ। তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস যদি দেই, সেটা দ্বারা হচ্ছে এমন স্ট্রিং, যে কোনো সাইজের স্ট্রিং, শুধুমাত্র 0 সাইজের স্ট্রিংটা কনসিডার করা যাবে না। আর এটা হচ্ছে অল সাইজের স্ট্রিং। তাহলে অল সাইজের স্ট্রিং থেকে 0 সাইজের স্ট্রিং ছিল এই একটা, তাহলে এই একটাকে বাদ দিয়ে বাদ বাকি সবগুলোকে যদি আমি নিয়ে নেই, তাহলে আমরা পাবো বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস। কারো কি কোনো কনফিউশন আছে এখানে? না স্যার, কনফিউশন নাই? শিওর? জি স্যার। আচ্ছা, যদি শিওর হন তাহলে এবার দেখেন, বিগ সিগমা টু দি পাওয়ার প্লাসটাকে কি আমি এরকম লিখতে পারি? একটু জাস্ট খেয়াল করেন, আমি লিখি। এটাকে আমি লিখতে পারি বিগ সিগমা টু দি পাওয়ার স্টার বাদ এপসাইলন। কবে লেখা যায়? জি স্যার। ইয়েস স্যার, লেখা যাবে। সেটের বাদ অপারেশন পড়ে আসছে না? একটা সেট যদি 1 2 3 হয়, 1 2 3 হয়, বাদ যদি 1 আর 2 দেয়, তাহলে কি পাওয়া যায় রিটার্নে? 3 পাওয়া যাচ্ছে। এই না, ক্লাস 9 এ পড়ে আসছি। জি স্যার, পড়ছি তো। তাহলে আমরা এই পুরো সেট থেকে আরেকটা সেট বিয়োগ দিব। কোন সেটটা? সেটা হচ্ছে এপসাইলনটাকে। এপসাইলন বিয়োগ দিলে বাদ বাকি সব এলিমেন্টস, অর্থাৎ এই এলিমেন্টসগুলো পাওয়া যাবে। কথা সত্য তো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস। এখন বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটাকে আমি অন্যভাবে লিখি। বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটা হচ্ছে এপসাইলন থেকে শুরু করে ইনফাইনাইট লেন্থের সকল স্ট্রিং এর সমষ্টি। তার মানে কি, এই প্রতীকগুলো দ্বারা, এই অ্যালফাবেট দিয়ে অল মানে এক্সিস্ট করে এমন যে কোনো স্ট্রিং যদি আমি বানাই, ওই স্ট্রিংটা কি এই সেটের মেম্বার হবে মাস্ট। কথা সত্য? যে কোনো স্ট্রিং, আপনি যে কোনো একটা স্ট্রিং যদি নেন, এই 0 আর 1 দিয়ে যদি বানান, ওই স্ট্রিংটা অবশ্যই এই সেটের মেম্বার। কথা সত্য? জি স্যার। ওকে, তাহলে এনি স্ট্রিং মাস্ট বি এ মেম্বার অফ দিস সেট, মেম্বার অফ বিগ সিগমা টু দি পাওয়ার স্টার। বিগ সিগমা টু দি পাওয়ার স্টারের মেম্বার হবে। আপনি যে কোনো স্ট্রিং যদি বানান, ওই স্ট্রিংটা অবশ্যই এই সেটের মেম্বার হবে। ক্লিয়ার? বিলংস টু আর কি হবে। জি স্যার। আচ্ছা, কথাগুলো মানে নানাভাবে একই কথা বারবার দেখেন, আমি একবার একভাবে ঘুরে বলতেছি, কথাগুলো বোঝার চেষ্টা করেন, পরীক্ষা হলে নাহলে কনফিউজড হয়ে যাবেন। আবার বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটাকে দেখেন আমি অন্যভাবে লিখি। সেটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 2। আচ্ছা দেখেন, বিগ সিগমা টু দি পাওয়ার 0 যে সেটটা, ও আমাকে কি রিটার্ন করে? এই সবগুলো এলিমেন্টস রিটার্ন করে নাকি শুধু এপসাইলন রিটার্ন করে? স্যার এপসাইলন। তার সাথে আমি বিগ সিগমা টু দি পাওয়ার 1 রিটার্ন করে কতটুকু? সবগুলো নাকি শুধু 0 1? তাহলে আমার দরকার কি, এমন একটা সেট দরকার যে সেটের মেম্বারগুলো কি ও হবে নাকি সবগুলো মিলে হবে? স্যার তিনটা মিলে হবে। সবগুলো মিলে। তাহলে মাল্টিপল সেটের মেম্বার মার্জ করতে হলে কি করতে হয়? ইউনিয়ন না কনকেট? সরি, ইউনিয়ন নাকি ইন্টারসেকশন? স্যার ইউনিয়ন স্যার। সেটের উপর, সেটে তো কনকেট নাই, কনকেট তো হয় স্ট্রিং এ, তাই না? ইউনিয়ন। জি স্যার। জি। তাহলে আমি এই এপসাইলনের সাথে জোড়া লাগাবো বিগ সিগমা টু দি পাওয়ার 1, তার সাথে জোড়া লাগাবো বিগ সিগমা টু দি পাওয়ার 2, এভাবে সর্বশেষ জোড়া লাগাবো বিগ সিগমা টু দি পাওয়ার ইনফাইনাইট। সর্বশেষ জোড়া লাগবে বিগ সিগমা টু দি পাওয়ার ইনফাইনাইট। তাহলে এইটা যে কথা আর এই সেটটা একই কথা। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নাই? আচ্ছা, তাহলে এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে বিগ সিগমা টু দি পাওয়ার প্লাসটা কিভাবে লিখবো? এভাবে যদি লিখতে যান স্যার, ইন্টারসেকশন এপসাইলন হয়ে যাবে স্যার। 0টা ছাড়া শুরুটা কি 0 দিয়ে হবে না 1 দিয়ে হবে? 1 দিয়ে শুরু হবে। 1 দিয়ে হবে। তাহলে প্লাস মানে হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 1, তার সাথে ইউনিয়ন করব বিগ সিগমা টু দি পাওয়ার 2, তার সাথে ইউনিয়ন করব বিগ সিগমা টু দি পাওয়ার 3, এভাবে চলতে থাকবে আনটিল ইনফাইনাইট পর্যন্ত। এটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস। ওকে, এতটুকু? জি স্যার। ওকে, তাহলে এই কথাটা এখানে যে বিগ সিগমা টু দি পাওয়ার 1, যেটা যে বিগ সিগমা টু দি পাওয়ার 1 2 3 কি, বা বিগ সিগমা টু দি পাওয়ার স্টার, যেটা স্টার মানে হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার 0 ইউনিয়ন বিগ সিগমা টু দি পাওয়ার 1 ইউনিয়ন বিগ সিগমা টু দি পাওয়ার 2 ইউনিয়ন বিগ সিগমা টু দি পাওয়ার 3, একই কথা। বোঝানো হয়ে গেছে? আর বিগ সিগমা টু দি পাওয়ার প্লাস মানে হচ্ছে শুরু হবে বিগ সিগমা টু দি পাওয়ার 1 থেকে কত ইনফাইনাইট পর্যন্ত আর কি। ঠিক আছে এতটুকু? জি স্যার। জি স্যার।
ওকে, সেটা হচ্ছে স্ট্রিং। এবং আমাদের গতদিন স্লাইড থেকে সর্বশেষ আরেকটা টার্মস পড়তে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাকে বলে। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? কি স্কুলে পড়ে আসছেন না? মনের ভাব প্রকাশ করাটা কি ভাষা বলে নাকি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই যে এখন যেটা বললাম আর কি, বাসায় বসে বসে বলবেন হ্যাঁ ডট 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 একে ল্যাঙ্গুয়েজ বলে, আবার বলবেন ডট 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 একে অ্যালফাবেট বলে। আপনার বাবা মা বলবে কম্পিউটার সায়েন্স পড়ে গেছে মাথা। ঠিক আছে, এখন অ্যালফাবেট ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা করতেছে আমার ছেলে। ঠিক আছে, যাই হোক, তাহলে ল্যাঙ্গুয়েজ যেটা ল্যাঙ্গুয়েজ কাকে বলে? আমাদের কম্পিটিশন এন্ড মডেলের ভাষায় ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেট অফ স্ট্রিংস। যে কোনো স্ট্রিং এর সেটটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্টেশন যদি বলি, কিভাবে রিপ্রেজেন্ট করা? ল্যাঙ্গুয়েজকে ইংরেজিতে আমরা এল প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করি। এল দ্বারাই ল্যাঙ্গুয়েজ বোঝায়। বুঝছেন এতটুকু? জি স্যার। ওকে, এতটুকু যদি বুঝেন, তাহলে এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন ছুড়ে দেই। সেটা হচ্ছে বিগ সিগমা টু দি পাওয়ার স্টার যেটা, এটা কি ল্যাঙ্গুয়েজ? জি স্যার, ল্যাঙ্গুয়েজ তো। জি স্যার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে তো স্যার হওয়ার কথা, কারণ লিমিটেড। বিগ সিগমা টু দি পাওয়ার স্টারটা হচ্ছে কি? সেট অফ কি স্ট্রিং বলা যায় যে এটা কি স্ট্রিং? জি স্যার। সেট অফ স্ট্রিং, তার মানে কি এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ইয়েস, ল্যাঙ্গুয়েজ। তাহলে সিমিলারলি বিগ সিগমা টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার যদি কে বলি, এটাও কি ল্যাঙ্গুয়েজ? ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, তাহলে এবার বলে আছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি? সেট অফ স্ট্রিং। যে কোনো সেট অফ স্ট্রিংটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল, আমি যদি আগের মতো বাইনারিতে যদি আমি একটা ল্যাঙ্গুয়েজ কনসিডার করি, এরকম আমি একটা ল্যাঙ্গুয়েজ নিচ্ছি এরকম 00011011, তাহলে এটা হচ্ছে যে দেখেন অনেকগুলো স্ট্রিংকে নিয়ে একটা সেট বানানো হয়েছে। যেহেতু অনেকগুলো স্ট্রিংকে নিয়ে একটা সেট বানায় ফেলছি, কাজে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সোজা বাংলায় বললে আর কি। তাহলে এবার যদি আমি বলি যে কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এনি ল্যাঙ্গুয়েজ must be a subset of big sigma to the power star. এটা কি ট্রু না ফলস? স্যার ট্রু স্যার। ট্রু হবে স্যার। ট্রু হবে, কারণ ল্যাঙ্গুয়েজের যে মেম্বারগুলো স্ট্রিংগুলো হয় বিগ সিগমা টু দি পাওয়ার স্টারের বাইরে কি আর কোনো স্ট্রিং পসিবল? না স্যার, এটার ভিতরেই তো আছে। তার মানে আপনি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিংগুলো নেবেন এগুলো অবশ্যই বিগ সিগমা টু দি পাওয়ার স্টারের কম্পোনেন্ট বা মেম্বার এই স্ট্রিংগুলো। কাজেই যে কোনো ল্যাঙ্গুয়েজ অবশ্যই বিগ সিগমা টু দি পাওয়ার স্টার যেটা, সেটার সাবসেট। এই কথাটা সর্বদা সত্য, অর্থাৎ এটা হচ্ছে ট্রু। আর কোনো কনফিউশন আছে? না স্যার। এই ঘুরে ফিরে তো কয়েকজন ইয়েস স্যার না স্যার বলতেছেন। ঘুমাচ্ছেন কারা কারা? এই সাইফুল ইসলাম রিফাত ঘুমাচ্ছেন? ইয়েস স্যার। আমি তো স্যার সবচেয়ে বেশি রেসপন্স করতেছি। ও আচ্ছা, গলা ভয়েস দিয়ে তো চেনা যায় না। এই যে নাফিসা নুসরাত নূর আছেন? জি স্যার আছে। এই যে কাশপিয়া। স্যার আমি তো জি স্যার করতে করতে। ও আচ্ছা, এই যে ভয়েস চিনে নিচ্ছি। ক্লাসরুমে তো আপনাদের চেহারা দেখেই মুখস্থ হয়ে যায়। এখন ঝামেলা হচ্ছে ইউআই তে ক্লাস যখন শুরু হবে, ফর এক্সাম্পল আপনারা আমারে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। আপনারা আমারে চিনলো, আমি আপনাদেরকে চিনবো না। আমার রুমে এসে যদি বলেন স্যার আপনি আমারে টক পড়াইছেন, আমি বলবো কে বলছে আমি আপনারে টক পড়াইছি? মানি না, ঠিক আছে? ওকে, সো এনি ল্যাঙ্গুয়েজ মাস্ট বি এ সাবসেট অফ বিগ সিগমা টু দি পাওয়ার স্টার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা জিনিস বলা বাকি, সেটাকে আরেকটা এমটি স্ট্রিং এর মতো ল্যাঙ্গুয়েজের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ। এমটি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? এমটি ল্যাঙ্গুয়েজ, তাহলে এমটি ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে একটা সেট, সেটের মধ্যে কি থাকে অনেকগুলো স্ট্রিং থাকে। এমটি ল্যাঙ্গুয়েজে কি কোনো স্ট্রিং থাকবে কি থাকবে না? সেটের মেম্বার থাকবে না স্যার। তাহলে এমটি ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ এপসাইলনের মতো স্যার। না, এপসাইলন হচ্ছে স্ট্রিং, আর এটা মানে স্ট্রিং মানে হচ্ছে যে কি বলা হয় যে কোন সিম্বল নাই, সিকোয়েন্স অফ সিম্বল, যেখানে কোনো সিম্বল আপনি চুজ করেন নাই। আর এটা হচ্ছে ফাঁকা সেট আর সিকোয়েন্সের মাঝে তো পার্থক্য আছে, তাই না? সেট এক জিনিস, সিকোয়েন্স আরেক জিনিস। এছাড়া এমটি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি মেম্বার বা উইদাউট এনি স্ট্রিং ছাড়া ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় এমটি ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার আপনাদের প্রথম কথা হচ্ছে এইটা যে কথা, এই এমটি ল্যাঙ্গুয়েজ যে কথা আর এপসাইলন যে কথা, এই দুটো কি সেম জিনিস না নট ইকুয়াল? সেম স্যার। এই দুটো কি ইকুয়াল আর নট ইকুয়াল? স্যার দুটোই তো সেম স্যার। আপনারা বলতেছেন ইকুয়াল।
জি স্যার। বুঝছেন? জি স্যার, বলতেছি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এমটি ল্যাঙ্গুয়েজ, আর এপসিলনটা হচ্ছে এমটি স্ট্রিং। একই কথা? জি স্যার। স্যার দুইটাই তো স্যার এমটি স্যার। আরে মিয়া, এমটি মিলে লাভ আছে? ল্যাঙ্গুয়েজ আর স্ট্রিং কি সেম কথা না আলাদা কথা? না সেম স্যার, কথা সেম না, স্যার। সেম না। সেম না। এই যে স্ট্রিং তো একটা ল্যাঙ্গুয়েজ না? বলেন, স্ট্রিং তো একটা ল্যাঙ্গুয়েজ। স্ট্রিং একটা ল্যাঙ্গুয়েজ নাকি স্ট্রিং এর সেট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ? সেট, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা কি কোনো সেট? এটা তো সেট না। আচ্ছা, তাহলে এবার এক কাজ করে সেট করি। এটা করলাম, আর এপসিলনটা তো একটু আগে স্ট্রিং ছিল, এখন এটাকে যদি সেটের মধ্যে বসায় ফেলি, এপসিলনটাকে যদি আমি একটা সেটের ভিতরে দিয়ে দেই, তাহলে তো এটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, তাই না? স্ট্রিংটাকে একটা সেটের ভিতরে দিলে তো ল্যাঙ্গুয়েজ। স্যার তখন কি ইকুয়াল? এটা তো আমি আপনারা করবো, আপনারা করেন কেন? এটা কি ইকুয়াল নাকি নট ইকুয়াল? ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল তো স্যার, এখন তো দুইটাই জিরো স্যার। এখন প্রথম কোশ্চেন ছিল, আগের বার ছিল একটা ল্যাঙ্গুয়েজের সাথে একটা স্ট্রিং কে কম্পেয়ার করছেন। ল্যাঙ্গুয়েজ আর স্ট্রিং কোনোদিন কম্পেয়ার হবে না, কাজে এই দুটো জীবনও কনসিডারই হবে না। এখন কথা হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে এবার ইকুয়াল নাকি নট ইকুয়াল? স্যার ইকুয়াল স্যার, দুইটাই সেট। স্যার এখন স্যার ইকুয়াল স্যার। এখন ইকুয়াল। আচ্ছা, তাহলে এবার আমি ডিফাইন করি। প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজই না স্যার। এ ল্যাঙ্গুয়েজ, এই মিয়া ল্যাঙ্গুয়েজ না কেন, এ ল্যাঙ্গুয়েজ স্যার ফাঁকা স্যার that contains no string। প্রথমটা হচ্ছে a language that contains no string, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কোনো স্ট্রিং নাই। আর দ্বিতীয়টা হচ্ছে a language that contains one string and the string is empty। এটা কি এবার ইকুয়াল না নট ইকুয়াল? এবার বলেন। স্যার কনফিউজ স্যার। কনফিউশন হচ্ছে। কোনটা কনফিউশন হচ্ছে? স্যার আমি বলি, ইটস লাইক হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ কি বলে, স্ট্রিং যখন থাকবে, ঠিক আছে, আর যখন আলাদা ল্যাঙ্গুয়েজ থাকবে তখন ওটা ইকুয়াল হবে না। আর এটার মধ্যে স্ট্রিং আছে একটা এমটি স্ট্রিং, তখন এটা ইকুয়াল হতে পারবে না। কিন্তু এটা বলতেছেন তো? হ্যাঁ স্যার আপনি যেটা বললেন এটাই তো বোঝাচ্ছে মেইন কনসেপ্ট। হ্যাঁ, আমি এখনো ডিরেক্ট লাইনটা বলি না, আমি এখন আপনাদের কাছ থেকে বের করতেছি। আপনি বলে ফেলছেন, চুপ থাকেন, আপনি বুঝে গেছেন। বাকিরা প্রথমটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেন্স নো স্ট্রিং, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে একটা স্ট্রিং আছে এবং স্ট্রিংটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এবার এই দুটো কি সেম কথা না? দুটো কি সেম জিনিস বোঝায় না আলাদা জিনিস বোঝায়? আলাদা জিনিস স্যার। আলাদা জিনিস স্যার। আলাদা জিনিস, কারণ প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যার কোনো স্ট্রিং নাই, পরেরটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্ট্রিং আছে, তাহলে দুটো অবশ্যই এক জিনিস না। তাহলে আপনারা এই যে একটা জিনিস দেখিয়ে যে বলে ফেলাটা, দেখার পরে একটু সময় নেবেন, ভাববেন, তারপরে ডিসিশন নেবেন, ঠিক আছে? নাহলে তো পরবর্তীতে বুঝে না বুঝে কবুল বলে ফেলবেন, ছেলেরা ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, সো এই দুইটা ক্লিয়ার সবাই? দুইটা যে সেম না? জি স্যার। বাকিরা? আচ্ছা, তাহলে এমটি ল্যাঙ্গুয়েজটা তো হচ্ছে একটা ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, বা আপনাদের ম্যাথে ফাঁকা সেটটা একটা প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করতে, ফাই দ্বারা, মনে আছে? ফাই, এই যে ফাই, মনে আছে? জি স্যার। তাহলে ফাঁকা সেটকে আমরা কখনো এভাবে দেখাবো, কখনো ফাইও লিখতে পারি, ফাই। তাহলে ফাইটা দ্বারা বোঝাচ্ছে একটা এমটি ল্যাঙ্গুয়েজ। তাহলে আশা করি সবাই ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এই স্লাইডে আর কয়েকটা জিনিস আছে, যেমন আপনারা ডিসক্রিট ম্যাথে কি প্রুফ বাই কনস্ট্রাকশন, প্রুফ বাই কন্ট্রাডিকশন আর প্রুফ বাই ইন্ডাকশন, এগুলো সংজ্ঞাগুলো পড়ে আসছেন না? ডিসক্রিট ম্যাথে পড়ানো হয়েছে, প্রুফও করানো হয়েছে এই ওয়েগুলোতে। একটু পড়ে নিয়ে, এই জিনিসগুলো একটু পড়ে নিয়ে, স্লাইডে অ্যাড করছে যেহেতু একটু পড়ে নিয়েন, যে প্রুফ কাকে বলে, থিওরেম কাকে বলে, লেমা কাকে বলে, করোলারি কাকে বলে। ইন ফিউচার যখন আপনি রিসার্চ পেপার লিখবেন তখন এই জিনিসগুলো জানতে হয়। একটু সংজ্ঞাগুলো পড়ে নিয়ে, আপাতত এগুলো পড়াচ্ছি না, এটা গত দিনের লেকচার, আজকে এখানে শেষ হলো আর কি। এটা গতদিন শেষ করার কথা ছিল, যাই হোক সমস্যা নেই। তাহলে আমরা আজকের দিনের লেকচার শুরু করবো এই যে এই মাত্র 1 ঘন্টা পরে। আজকের দিনের লেকচার শুরু করবে এবং হচ্ছে যে মেইন জিনিস, অর্থাৎ আমরা ডিজাইনে চলে যাবো আর কি। আচ্ছা, আপনাদের ওই যে ইয়াগুলা স্লাইড ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়েছে? স্লাইডগুলো কি লগইন করে ডাউনলোড করতে হয় নাকি লগইন ছাড়া ডাউনলোড করতে পারেন? রেজিস্ট্রেশন করতে বলে স্যার। ও আচ্ছা, লগইন করতে হয়। ডাইরেক্ট যদি এলএমএস এ দিয়ে দিলে আমরা সহজে করতে পারতাম। না, লগইন করেই করবেন, আমি এলএমএস এ দিব না। আপনার ইএলএমএস এ যে এখন নতুন ইএলএমএস করছে, আমার প্রিভিয়াস অর্থাৎ 2017 সাল থেকে যা কোর্স নিয়েছি সব নাই হয়ে গেছে, সব ম্যাটেরিয়ালস। আপনারা কি পান পুরনো কোর্স? না স্যার, সব নাই হয়ে গেছে। আর কিছুই নেই ইএলএমএস এ কিছু দিব না, সবকিছু আইদার ড্রাইভের থ্রোতে দিব, নাহলে অন্য কিছু থ্রোতে ইএলএমএস এ খালি লিংক দিব।
মেইন জিনিস ড্রাইভে আপলোড করে দিতে পারেন স্যার, তাহলে সুবিধা হতো স্যার। ডাউনলোড ড্রাইভে না, সব স্লাইড শেয়ারই থাকবে। আমি 2-3 জায়গায় করতে পারবো না, এইজন্য ওখান থেকেই লগ ইন করে করবেন। মিয়া পাস করার পরে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে তো। আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছেন এখন? অল্প কয়েকজন খুলছেন মেবি। পাস করার পরে জব খুঁজবেন কি দিয়ে? ফেসবুক দিয়ে। পাস করার পরে লিঙ্কডইনে ফেরত আসতে হবে। এখন থেকে ফেসবুক ইউজ কমায়া লিঙ্কডইন ইউজ করানো শিখেন, লাইফে অনেক কাজে লাগবে। হ্যাঁ, লাইফে অনেক কাজে লাগবে। ফেসবুক ইউজ কমায় দিয়ে লিঙ্কডইন ইউজ করেন। প্রফেশনাল মানুষজন লিঙ্কডইনে থাকে, ঠিক আছে? ফেসবুকে তো মানুষ ফাইজলামি করে, মজা নেয়, ঠিক আছে? ট্রল করার জন্য ইউজ করে মানুষ ফেসবুক। ফেসবুক প্রফেশনাল মানুষদের জন্য না, এই জন্য। সো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, জিমেল দিয়ে প্রবলি খোলা যাবে। খুলে তারপরে স্লাইড শেয়ারে লগ ইন উইথ লিঙ্কডইন দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, যাই হোক, সো যেটা বলতেছি আর কি, এপসিলন। ওকে, তাহলে এবার হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব, আমরা মেইন জিনিসে আর কি। সো আমরা যেহেতু আমাদের মেইন ফোকাস পয়েন্টটা ছিল অটোমাটা থিওরি এবং অটোমাটা থিওরিতে আমরা কি করব? ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশনাল মডেল ডিজাইন করব। আমরা ডিজাইন করব কি? কম্পিটিশনাল মডেল। আমরা কম্পিটিশনাল মডেল ডিজাইন করব অটোমাটা থিওরিতে। তাহলে আমরা যেহেতু বিভিন্ন ধরনের কম্পিটিশনাল মডেলগুলো ডিজাইন করব, আমরা কম্পিটিশন মডেল ডিজাইনের মধ্যে ফার্স্ট যে কম্পিটিশন মডেলটা ডিজাইন করব সেটা হচ্ছে ফাইনাইট অটোমাটা মেশিন। আমরা কখনো কখনো এটাকে ফাইনাইট অটোমাটা বলবো, অটোমাটা। কখনো কখনো এই সেম জিনিসটাকে আমরা ফাইনাইট অটোমাটা না বললে বলবো যে ফাইনাইট অটোমাটা মেশিন বলবো, অটোমাটা মেশিন বলবো। কখনো কখনো এটাকে কম্পিউটারও বলতে পারি, কম্পিটিশন মডেল কম্পিউটার আমরা বলতে পারি কখনো কখনো এটাকে, ঠিক আছে? আমরা প্রথম যেটা আমরা সর্বফার্স্ট যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটা বা ফাইনাইট অটোমাটা মেশিন ডিজাইন করবো। তাহলে এখন কথা হচ্ছে এই মেশিনটা যে ডিজাইন করবোই, আসলে এই মেশিনটা কি কাজে ব্যবহৃত হয় সেটা একটু জেনে নিই। তাহলে এই মেশিনের মেইন যে পারপাসটা, ফাইনাইট অটোমাটা মেশিনের ইউজ করার মেইন পারপাসটা হচ্ছে টু ম্যাচ ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্নস, টু ম্যাচ প্যাটার্ন ম্যাচের জন্য এই মেশিনটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল যদি বলি যে এই মেশিনের যে কি করে, এই মেশিনটা প্যাটার্ন ম্যাচ করে, এবং এই মেশিনটা যখন আমরা ডিজাইন করি তখন আমরা কি করি? প্যাটার্নটাকে বলে দিই, প্যাটার্নটাকে ডিফাইন করা থাকে। ফর এক্সাম্পল একটা প্যাটার্নের কথা যদি আমি বলি, আমি বলবো যে তুমি আমাকে এমন একটা ফাইনাইট অটোমাটা মেশিন ডিজাইন করো যে মেশিনটা এমন সব স্ট্রিংগুলোকে সে একসেপ্ট করবে যে স্ট্রিংগুলোর লেন্থ হচ্ছে ইভেন। অর্থাৎ এই মেশিনের বেলায় আমি যদি ইনপুটে যদি আমি ইনপুটে পাস করবো একটা স্ট্রিং, ফর এক্সাম্পল আমি স্ট্রিং পাস করলাম 00 আর 010, সে আমাকে আউটপুটে বলে দিবে আইদার সে আমাকে আউটপুটে রিটার্ন করবে একসেপ্ট, অথবা সে আমাকে আউটপুটে বলবে রিজেক্ট। সে আমাকে আউটপুটে ইয়েস নো দুইটা ওয়ার্ড বলবে, ইয়েস অথবা নো। এই মেশিনের আউটপুটটা হবে এরকম। ইনপুটে কি যাবে? ইনপুটে যাবে একটা স্ট্রিং, মেশিনের ইনপুটে যাবে একটা স্ট্রিং, এবং বাই ডিফল্ট যেহেতু কিছু বলা নেই আমি ধরে নিচ্ছি আমরা আসলে কাজ করতেছি যে বিগ সিগমা বা যে অ্যালফাবেট সেটটা নিয়ে সেটা হচ্ছে একটা বাইনারি, এটা আমি ধরে নিলাম। তাহলে আমাদের মেশিনে ইনপুটে পাস করবে একটা স্ট্রিং, তাহলে ওই স্ট্রিংগুলো কি যে কোনো অ্যালফাবেট দিয়ে বানাবেন নাকি যেটা কনসিডার করে রাখছেন ওইটার উপর বেস করে বানাইতে হবে স্ট্রিংগুলো? কনসিডারেবল, হ্যাঁ, ওইটার উপর বেস করে আপনি একটা স্ট্রিং পাস করবেন, এবং ওই মেশিনটা রিটার্ন বলবে সে ওই স্ট্রিংটাকে একসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। এবং আমরা যখন মেশিনটা ডিজাইন করবো আমরা একটা কন্ডিশনের উপর বেস করে ডিজাইন করি। ফর এক্সাম্পল আমি একটা কন্ডিশন বলে নিচ্ছি যে এমন একটা মেশিন, আমাদের পারপাস হচ্ছে প্যাটার্ন ম্যাচ করা। এখানে আমি প্যাটার্নটা যেটা সেটা আমি বলে দিয়ে রাখতেছি, প্যাটার্নটা ডিফাইন করে রাখছি। কি প্যাটার্ন? প্যাটার্নটা হচ্ছে স্ট্রিং এর লেন্থটা হবে ইভেন। তাহলে প্রথমটাকে কি একসেপ্ট করবে কি করবে না? প্রথমটাকে করবে স্যার, করবে স্যার, তার লেন্থ হচ্ছে 2। দ্বিতীয়টাকে কি একসেপ্ট করবে কি করবে না? 010 কে সেটা অড করবে না, এটাকে একসেপ্ট করবে না, কারণ এটার সাইজ হচ্ছে অড। তার মানে দেখেন আমরা এখন যে ফাইনাইট অটোমাটা মেশিনটা ডিজাইন করব, এই মেশিনটাকে এট এ টাইম মাল্টিপল প্যাটার্নকে ম্যাচ করাবে নাকি একটা মেশিন স্পেসিফিক একটা প্যাটার্নের জন্য কাজ করবে? স্যার গিভেন প্যাটার্নের জন্য কাজ করবে। গিভেন প্যাটার্ন, অর্থাৎ মেশিনটা ডিজাইনের সময় আমরা যেই প্যাটার্নটার উপর বেস করে ডিজাইনটা করব সেই প্যাটার্নটাকে শুধু ম্যাচ করবে, অন্য প্যাটার্নের উপর কাজ করবে না। এখন দেখেন আমরা কম্পিউটারে এট এ টাইম আমরা মাল্টিটাস্কিং করি, নানা ধরনের কাজ করতে পারি। আমি একটা নোটপ্যাড অন করে রাখতেছি, আমি একটা পাওয়ার পয়েন্ট অন করে রাখছি, আমার পিছনে অপারেটিং সিস্টেম চলতেছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু যখন কম্পিউটার আবিষ্কার হয় নাই তখন এরকম একটা স্পেসিফিক প্যাটার্নের জন্য একটা মেশিন যে ডিজাইন করাটা, এটাই ছিল একটা চ্যালেঞ্জ তৎকালীন সময়। সো ওই সময় এরকম ছোট ছোট অর্থাৎ এক একটা ছোট ছোট কাজ করে দেয়, এরকম ছোট ছোট মেশিন ডিজাইন করা হয়েছিল সেই আপনার যেটা 1930 থেকে 1970 সালের রেঞ্জটার মধ্যে। তার পরবর্তীতে আসলে এই কম্পোনেন্ট গুলোকে ইন্টিগ্রেট করেই কিন্তু আধুনিক কম্পিউটারটা বাজারে আসছে, মডার্ন কম্পিউটার যেটা আমরা এখন দেখতেছি। কথা বুঝতে পারছেন? সো এই জন্য আর কি
আমাদের এখন কি থাকবে কোশ্চেনে, আমরা কি করব, প্যাটার্নটা কোশ্চেনে আমি বলে দিব যে তুমি এমন একটা মেশিন ডিজাইন করো যেটা এই প্যাটার্নের স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে, বাদ বাকি প্যাটার্নের স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে না। কথা বুঝছেন? স্যার জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে পারপাস, বা এই টাইপের মেশিন গুলাকে ইনপুটে নেয় একটা স্ট্রিং এবং সে আউটপুটে বলে দেয় অ্যাকসেপ্ট অর রিজেক্ট বা ইয়েস নো, কিছু একটা আউটপুটে বলে দেয়। তাহলে ফাইনাইট অটোমাটা মেশিন যেটা, এই মেশিনের এবার ফর্মাল ডেফিনিশন বা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেখি। ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি? ফাইনাইট অটোমাটা মেশিনের ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা হচ্ছে, এটা হচ্ছে এমন কম্পিউটেশনাল মডেল, এমন সব কম্পিউটেশনাল মডেল দ্যাট কনসিস্ট অফ, যেটা গঠিত হয়, দ্যাট কনসিস্ট অফ 5 কম্পোনেন্টস। 5 কম্পোনেন্টস। কোন 5টা কম্পোনেন্ট? ফাইনাইট অটোমাটা মেশিনটা হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল মডেল যেটা 5টা কম্পোনেন্ট দ্বারা গঠিত। কোন 5টা কম্পোনেন্ট? প্রথম কম্পোনেন্ট হচ্ছে কিউ। কিউ দ্বারা কি বোঝায়? কিউ দ্বারা বোঝায় সেট অফ স্টেটস। সেট অফ স্টেটস, এটা কি আরো এক্সপ্লেন আর পরে করতেছে, আপাতত টার্মস গুলো দেখে নিই। প্রথম কম্পোনেন্টটাকে বলে কিউ, কিউটাকে বলা হয় সেট অফ স্টেট। 2 নম্বর কম্পোনেন্টটাকে বলা হয় বিগ সিগমা। বিগ সিগমা মানে কি? অ্যালফাবেট স্যার। অ্যালফাবেট অথবা সেট অফ সিম্বলস, তাই তো। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা একটা গ্রিক প্রতীক ডেল্টা। ডেল্টাটা দ্বারা বোঝাচ্ছে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন পরে আসতেছি কিভাবে কি, আপাতত 5টা কম্পোনেন্ট দেখে নিই। 4 নাম্বার কম্পোনেন্টকে বলা স্টার্ট স্টেট। স্টার্ট স্টেট অনেক বইয়ের রাইটার এটাকে কিউ নট দ্বারা রিপ্রেজেন্ট করে, স্টার্ট স্টেট। আর সর্বশেষ কম্পোনেন্টটাকে বলা হয় সেট অফ ফাইনাল স্টেটস। সেট অফ ফাইনাল স্টেটস, এবং এটাকে নরমালি এফ প্রতীক দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবার দেখেন, সেট অফ ফাইনাল স্টেটস আর স্টার্ট স্টেট, তার মানে মেশিনের স্টার্ট স্টেট কয়টা? একটা না অনেকগুলা? একটাই হবে স্যার। হবে একটা, এক্স্যাক্টলি ওয়ান স্টার্ট স্টেট। আর ফাইনাল স্টেটটাকে আমি বলছি সেট অফ ফাইনাল স্টেটস। সেট অফ ফাইনাল স্টেটস কয়টা? একটা না অনেকগুলা? স্যার কয়েকটা হতে পারে। মোর দেন ওয়ান, ক্যান বি, অর্থাৎ মোর দেন ওয়ানও হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তার মানে আপনি যদি এই 5টা কম্পোনেন্ট দিয়ে কোনো একটা মেশিনকে ডিফাইন করেন, অর্থাৎ আপনি এমন একটা মেশিন আঁকছেন যে মেশিনের এই 5টা কম্পোনেন্ট ডিফাইন করা আছে, তাহলে আপনি বলতে পারেন ওই মেশিনটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটা। এই 5টা কম্পোনেন্ট থাকলেই মেশিনগুলোকে বলা যায় ফাইনাইট অটোমাটা মেশিন। তাহলে এখন আমরা কি করব বলেন? সেট অফ ফাইনাল স্টেটস এর ওটা কি একটা কখনো কি হতে পারবে না, নাকি সবসময় একটা বেশি হবে? একটা বেশি, ক্যান বি মানে একটা বেশি হতে পারে, ক্যান বি মোর দেন ওয়ান, মানে একটাও হতে পারে, একটাও হতে পারে, ক্যান বি ওয়ান অর মোর দেন ওয়ান। আচ্ছা, এবার ঠিক আছে স্যার বলেন। স্যার ফাইনাল রেজাল্ট মানে আউটকামটা হবে হচ্ছে মোর দ্যান ওয়ান হতে পারে, এটাই তো বোঝাচ্ছি। না, ফাইনাল আউটকাম না, এটা হচ্ছে কম্পোনেন্ট। এগুলো হচ্ছে কম্পোনেন্ট। আউটকাম কি? এটা তো মেশিন কিভাবে কাজ করবে ওইটা, কাজ করা আর কম্পোনেন্ট তো আলাদা জিনিস। হ্যাঁ, আচ্ছা, দুটো আলাদা জিনিস। তো এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এই 5টা কম্পোনেন্ট দ্বারা গঠিত হলে একটা মেশিনকে আপনি বলবেন ফাইনাইট অটোমাটা মেশিন। যে মেশিনটা কি করবে, যে মেশিনটা ইনপুটে নিবে একটা স্ট্রিং, আউটপুটে সে বলবে অ্যাকসেপ্ট অর রিজেক্ট। কিভাবে বলবে সেটা এখনো আমি আপনাদেরকে বলিনি, আসতেছি, ওয়েট করেন। তাহলে এবার ঘটনা হচ্ছে এই 5টা কম্পোনেন্ট যেটা, তাহলে আমরা একটু এই 5টা কম্পোনেন্ট চেহারাটা দেখি। এই যে 1 2 3 4 5 এই 5টা কম্পোনেন্ট কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে যখন আমি একটা মেশিন ডিজাইন করতে বলবো, আপনি কি করবেন? এরকম কিউ1 বিগ সিগমা ডেল্টা, যে এখানে যে ডেল্টাটা আমি লিখছিলাম, এই ডেল্টা মানে হচ্ছে যে গ্রিক প্রতীক, ডেল্টাটা এই ডেল্টা বোঝায় গ্রিক, ঠিক আছে, ক্যারেক্টার ডেল্টা। তারপর হচ্ছে যে স্টার্ট স্টেট যেটা, আর হচ্ছে ফাইনাল স্টেট যেটা। তাহলে এখন ঘটনা হচ্ছে আপনি যদি এভাবে 5টা কম্পোনেন্টকে যদি ডিফাইন করে ফেলেন, তাহলে কিন্তু এটা ফাইনাইট অটোমাটা হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে এই 5টা কম্পোনেন্ট দিয়ে একটা মেশিন যদি আপনি ডিজাইন করতে যান, তো আপনি একটা ডিজাইন করতে বসছেন, যে আপনি কিউ1 ইকুয়ালস কি লিখবেন? কিউ1 ইকুয়ালস কিউ1 লিখবো, কিউ1 শুধু কিউ1 দিব, নাকি এর সাথে কিউ2 দিব, নাকি আরেকটা বারে কিউ3 দিব? এগুলো কি আপনি বলতে পারেন? বা এইভাবে ডিজাইন করাটা কি মনে হচ্ছে ফিজিবল, ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে? স্যার বুঝিনি স্যার, আরেকবার কি না বলুন স্যার। আপনার কাজ হচ্ছে, আমরা তো আসলে পুরো সেমিস্টার জুড়ে ডিজাইন করবো। তাহলে আমি আপনাকে যখন একটা ফাইনাইট অটোমাটা মেশিন ডিজাইন করতে বলবো, আপনার কাজ হচ্ছে কি ফাইনাইট অটোমাটা মানে হচ্ছে 5টা কম্পোনেন্ট। আপনি কি ডিজাইন করতে পারা মানে কি আপনি 5টা কম্পোনেন্ট ডিজাইন করতে হবে তো, বা 5টা কম্পোনেন্ট লিখতে হবে তো। তাহলে কিউ1 লিখতে এসে কি আন্দাজে কিউ1 কিউ2 কিউ3 নাকি আরেকটা বাড়ায় দিবেন কিউ4? কি ব্রেন ইউজ করা যাচ্ছে? খুব কমপ্লেক্স, ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না ডিজাইনে।
স্যার তাও বুঝতে পারতেছি না বোঝার দরকার নাই। রিয়েল লাইফে 5টা কম্পোনেন্ট দিয়ে ম্যাচিং ডিজাইনটা খুবই ইউজার আনফ্রেন্ডলি বা ইউজার ইজিলি এটাকে ক্যাপচার করতে পারে না। এই জন্য আমরা রিয়েল লাইফে আমরা এই 5টা কম্পোনেন্ট দ্বারা ম্যাচিং ডিজাইন না করে আমরা রিয়েল লাইফে অল্টারনেটিভ একটা ওয়ে ফলো করবো। কোন ওয়ে? আমরা অল্টারনেটিভলি আমরা স্টেট ডায়াগ্রাম দিয়ে আমরা ম্যাচিং ডিজাইন করবো। ঠিক আছে, তাহলে আমরা অল্টারনেটিভলি একটা স্টেট ডায়াগ্রাম আঁকবো। স্টেট ডায়াগ্রামে 2টা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে নোটটা কি বোঝায়? নোটটা হচ্ছে সেট অফ স্টেট বোঝাবে, স্টেট গুলাকে, এবং আমরা স্টেট ডায়াগ্রামে কিছু এজ দিব। এজ দ্বারা বোঝাচ্ছে ট্রানজিশন বোঝাবে। তাহলে আমরা রিয়েল লাইফে এই 5টা কম্পোনেন্ট দ্বারা কোনো ম্যাচিং ডিজাইন করব না, বরঞ্চ আমরা উল্টো ওয়েতে, আমরা অল্টারনেট ওয়েতে আমরা ম্যাচিং ডিজাইন করবো স্টেট ডায়াগ্রাম দ্বারা। অর্থাৎ আমরা রিয়েল লাইফে এই 5টা কম্পোনেন্ট লিখবো না লিখে আমরা রিয়েল লাইফে ম্যাচিং ডিজাইন করবো এইভাবে। এই ছবিটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটা ম্যাচিং স্টেট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে কি আছে? কিছু নোড আছে, কিছু নোড থাকবে। নোড মানে যে সার্কুলার যে সার্কেলগুলো, এগুলো হচ্ছে একটা নোড। আর কিছু এজ আছে। এজ মানে কি? যে একটা নোড থেকে আরেকটা নোডের দিকে যে এজগুলো আঁকা হয়েছে, এই এজগুলো থাকবে। তাহলে আপনি রিয়েল লাইফে আপনি 5টা কম্পোনেন্ট দিয়ে ম্যাচিং ডিজাইন না করে আমরা কি করব? আমরা হচ্ছে এই স্টেট ডায়াগ্রাম দিয়ে ম্যাচিং ডিজাইন করব, এবং যখন ডিজাইনগুলো শুরু করব তখন দেখবেন যে খুবই ইজি, এভাবে ড্র করতে গেলে খুবই ইজিলি ড্র করে ফেলা যায় মেশিনগুলোকে। এবার বুঝছেন কথা? স্যার এটা কি আমাদের ওই যে ডিএলডি স্টেট ডায়াগ্রামটাই? হ্যাঁ, ওইটাই। সিকোয়েন্স রিকগনাইজার যেটা ছিল স্যার, সেটা নেই? সিকোয়েন্স রিকগনাইজার বলতে স্যার ডিএলডি তে এরকম একটা ছিল তো স্যার। হ্যাঁ, ডিএলডি তে ফাইনাইট অটোমাটা ইউজ করতে জানতেন না এটা? আমাদের বের করতে হয়। হ্যাঁ, ফাইনাইট অটোমাটা ইউজ ডিএলডি তে করে আসছেন, এইটা ইউজ করছেন, ফাইনাইট অটোমাটা ইউজ করছেন। ডিএলডি তে কি ফাইনাইট অটোমাটা বলছিল তখন? না স্যার, বলে নাই। না স্যার, তখন বলেনি। বলবে না। তখন হচ্ছে আপনারা নিজের অজান্তে একটা ম্যাচিং ড্র করছেন, ডিজাইন করছেন, করে আপনারা কি করছেন? তারপর হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করছেন না এই ম্যাচিংটাকে? জি স্যার। তাহলে এবার কি মনে হয় যে আসলে এই যে থিওরিটিক্যাল মডেলগুলো, এই মডেলগুলো ইউজ করে যে কম্পিউটার পর্যন্ত বানানো পসিবল হয়েছে, এবার মানা যায়? জি স্যার। আচ্ছা, ওকে, বুঝছেন তাহলে। আচ্ছা, সো যেটা বলতে সেম স্যার, ডিএলডি স্টেট ডায়াগ্রাম আর এটা কি একদম ফুল সেম? কম্পোনেন্টগুলো ফুল সেম, কিন্তু ডিএলডি তে তো কিছুই শিখেন না, এখানে দুই একটা জিনিস শিখছেন। এখন ফুল 100% শিখবেন, মানে বড় পরিসরে শিখবেন, লার্জ স্কেলে শিখবেন স্টেট ডায়াগ্রাম ড্রয়িং। ওকে, তো যেটা বলতেছিলাম, এখন রিয়েল লাইফে আমরা কি করি? 5টা কম্পোনেন্ট দ্বারা আমরা ড্র করি না। আমরা রিয়েল লাইফে খুব ইজিলি আমরা এই ফাইনাইট অটোমাটা ম্যাচিংগুলোকে ড্র করি এরকম স্টেট ডায়াগ্রাম দ্বারা। এবার তো আপনারা বুঝতেছেন যে এরকম 5টা কম্পোনেন্ট লেখা ইজি না এরকম ছবি আঁকা ইজি? কোনটা ইজি? ছবি আঁকা ইজি। এবার বুঝছেন ইউজার ফ্রেন্ডলি বেশি স্টেট ডায়াগ্রামটা, এই জন্য আমরা রিয়েল লাইফে স্টেট ডায়াগ্রামটা ইউজ করি। তাহলে এবার ঘটনা হচ্ছে যে আপনাদের কোশ্চেন দুই টাইপের হবে। একটা টাইপের কোশ্চেন আমি এরকম প্যাটার্নটাকে বলে দিব, প্যাটার্নটাকে ডিফাইন করে দিব, আপনার কাজ হচ্ছে পুরো স্টেট ডায়াগ্রামটা আঁকা। অথবা আরেকটা টাইপের কোশ্চেন হচ্ছে আমি আপনাকে কোশ্চেন এরকম একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে দিব, কিন্তু রিয়েল ফাইনাইট অটোমাটাটা কি স্টেট ডায়াগ্রামটা নাকি এই 5টা কম্পোনেন্ট? কম্পোনেন্টগুলো হচ্ছে রিয়েল, কিন্তু আমরা ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা স্টেট ডায়াগ্রামটা আঁকি। তাহলে পরীক্ষার কোশ্চেনে আমি আপনাকে এরকম একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে বলবো তার 5টা কম্পোনেন্টকে তুমি আলাদা করো বা ফাইন্ড আউট করো। তাহলে আমরা এক কাজ করি, এই ছবিটা এই স্টেট ডায়াগ্রামটার জন্য 5টা কম্পোনেন্ট ফাইন্ড আউট করি। তাহলে প্রথম কম্পোনেন্ট হচ্ছে কিউটা হচ্ছে সেট অফ স্টেটস। তাহলে এই ছবিতে স্টেট কয়টা আছে বলেন তো? তিনটা স্যার। কি কি? Q1 Q2 Q2 Q3। তাহলে মানে কি আমি যদি একটা স্টেট ডায়াগ্রাম থেকে 5টা কম্পোনেন্ট বের করতে পারি তাহলে আসলে এটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটা, তাহলে তো বলা যাচ্ছে, তাই না? আচ্ছা, কিউ। তারপরে যেটা 2 নাম্বারটা হচ্ছে বিগ সিগমা বা অ্যালফাবেট সেট। অ্যালফাবেটটা হচ্ছে যে স্ট্রিং এর যে সিম্বলগুলো আমরা ইউজ করি। সিম্বলগুলো কিভাবে পাবো? এখানে এজ গুলোতে সিম্বল আছে, দেখেন এই যে 0 1 এজ গুলো। হ্যাঁ, নোট গুলো হচ্ছে স্টেট, আর এই যে এজ গুলো যে ট্রানজিশন, যেটা হচ্ছে ট্রানজিশন গুলো বোঝাচ্ছে এজ গুলোর যে সিম্বল গুলা, এগুলো হচ্ছে অ্যালফাবেটের সিম্বল। তাহলে এখানে সব পুরোটার দিকে তাকিয়ে বলেন এখানে কি কি সিম্বল ইউজ করা হয়েছে এই মেশিনে? 0 আর 1। 0 আর 1। এত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে 3 নাম্বার ডেল্টাতে পরে আসবো, 4 নাম্বার চলে আসি স্টার্ট স্টেট। তাহলে স্টার্ট স্টেট যেটা বা এটাকে আমরা অনেক সময় Q0 দ্বারা রিপ্রেজেন্ট করি, না করলে হয়, স্টার্ট স্টেট দেখলেই চলে। তাহলে যাত্রা শুরু কোথা থেকে হবে? কোন একটা স্টেট ডায়াগ্রামে স্টার্ট স্টেট বোঝানোর জন্য আমরা কি করি? যে স্টেটটার মধ্যে যে একটা ইনিশিয়াল অ্যারো সাইন দেওয়া আছে, বাকিগুলোর মধ্যে দেখেন নাই। যে স্টেটটার মধ্যে একটা ইনিশিয়াল, এই যে দেখেন একটা ইনিশিয়াল অ্যারো সাইন দেওয়া আছে, ওই স্টেটটা স্টার্ট স্টেট হিসেবে কাজ করবে।
এখানে স্টেট ছিল 3টা, Q1 Q2 Q3, কিন্তু তার মধ্যে স্টেট হচ্ছে কয়টা? একটা। কোনটা? Q1। এবং একটা ম্যাচিং এ স্টেট সবসময় একটাই হবে। যদি দুইটা হতো তাহলে আপনি কি দুই জায়গা থেকে যাত্রা শুরু করবেন? আপনি কি কনফিউজ না? তাই তো, এই জন্য সবসময় স্টার্টিং পয়েন্টটা হবে একটা। এই ম্যাচিং এর বেলা স্টার্টিং পয়েন্ট বুঝছি কিভাবে? এই অ্যারোটা দ্বারা বুঝতেছি। কোন একটা স্টেটে এই একটা অ্যারো সাইন এক্সট্রা একটা অ্যারো থাকে, এই অ্যারোটা দ্বারা বোঝা যায় এটা হচ্ছে স্টার্ট স্টেট। তারপর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। সেট অফ ফাইনাল স্টেটস, তাহলে সেট অফ ফাইনাল স্টেটস যেটা আমরা আমাদের স্টেট ডায়াগ্রামে ফাইনাল স্টেট বোঝানোর জন্য ডাবল সার্কেল ইউজ করি। ডাবল সার্কেল, তাহলে এখানে ডাবল সার্কেল আছে কয়টা? মোর দেন ওয়ান হইতে পারে, আপাতত আমাদের এই ডায়াগ্রামে হচ্ছে একটা। ওকে, এতটুকু? জি স্যার। আচ্ছা, সেট অফ ফাইনাল স্টেটস এই যে ডাবল সার্কেল যেটা, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন। আপনারা এইচএসসি তে পড়ে আসছেন না ফাংশন কাকে বলে? ফাংশন এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, ডোমেন থেকে রেঞ্জের সেটকে ম্যাপ করে, এভাবে তো পড়ে আসছেন ফাংশন। একটা অন্যভাবে পড়ছেন। স্যার এভাবে বুঝিনি স্যার। কোনটা বুঝেন নাই? মানে কোশ্চেনটা কি বললেন স্যার, এটা বুঝি। ফাংশন কাকে বলে? এই ফাংশনটাকে যে এভাবে রিপ্রেজেন্ট করি আমরা, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, এইচএসসি তে করছেন না এগুলা? এটা বলতেছি আমি। জি স্যার করছি। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে আর ডেল্টাটাকে যদি ট্রানজিশন ফাংশন দিয়ে আমরা ডিফাইন করি তাহলে এরকম কোন একটা প্রতীক দিয়ে ডিফাইন করতে হবে, এবং এগুলা ইউজাররা খুব ইজিলি ক্যাপচার করতে পারে না। এই জন্য আমরা রিয়েল লাইফে আমরা কোনো ট্রানজিশন ফাংশন ইউজ করি না। না করে আমরা কি করি? ট্রানজিশন ফাংশন বলতে অল্টারনেটিভলি আমাদের বোঝার সুবিধার্থে আমরা অল্টারনেটিভলি ট্রানজিশন ফাংশন না দেখে, একটা ফাংশন ডিফাইন না করে আমরা রিয়েল লাইফে ইউজ করি ট্রানজিশন টেবিল। বুঝতে পারছি? রিয়েল লাইফে আমরা কোনটা ইউজ করবো? ট্রানজিশন টেবিল ইউজ করবো ফাংশনের বদলে। ফাংশন ইউজ করলে আপনারা কিছু বুঝবেন না, আপনাদের ক্লাসেই আপনারা বুঝবেন না, সবার মাথার উপর দিয়ে যাবে ফাংশন। আমি যদি ফাংশনটা দেখাই আপনাদেরকে, সো যাই হোক, আমরা রিয়েল লাইফে ইউজ করবো ট্রানজিশন টেবিল, অর্থাৎ ডেল্টাটা ছিল ট্রানজিশন ফাংশন। তো ফাংশন না দেখিয়ে আমরা একটা কম্পোনেন্ট ফাংশনটার বদলে আমরা দেখাবো ট্রানজিশন টেবিল। তাহলে ট্রানজিশন টেবিলের জন্য আমাদের একটা টেবিল আঁকতে হবে। টেবিলটা কিভাবে হবে বা টেবিলের কনফিগারেশনটা কেমন হবে সেটা জানতে হবে। তাহলে ট্রানজিশন যে টেবিলটা আমরা আঁকবো, এই টেবিলের কলামগুলো হচ্ছে অ্যালফাবেট সেটের মেম্বারগুলো, এক একটা সিম্বলের জন্য এক একটা কলাম আসবে। তাহলে আমার এই ম্যাচিংটাতে অ্যালফাবেট সেটের সিম্বল কি কি আছে? অ্যালফাবেট সেটের সিম্বল 0 হচ্ছে 1। তার মানে হচ্ছে আমরা দুইটা কলাম বানাবো, একটা কলাম হচ্ছে 0 এর জন্য, একটা কলাম বানাচ্ছি আমরা 1 এর জন্য। যদি সিম্বল দুইটা না হয় আরেকটা থাকতো তাহলে কলাম কয়টা হতো? দুইটা না তিনটা? তিনটা হতো স্যার। তিনটা হতো। তাহলে ট্রানজিশন টেবিলের কলাম কয়টা হবে সেটা বলে দেয় অ্যালফাবেটটা, আর ট্রানজিশন টেবিলের রো কয়টা হবে সেটা বলে দেয় আপনার হচ্ছে যে এই সেট অফ স্টেটগুলো বলে দেয় কয়টা রো হবে। এখানে স্টেট হচ্ছে কয়টা? তিনটা। প্রথম রোটা হবে Q1 এর জন্য, প্রথম রোটা। দ্বিতীয় রোটা হবে Q2 এর জন্য, আর তৃতীয় রোটা হবে Q3 এর জন্য। টেবিল আঁকা পসিবল না, তো এই জন্য আমি নোটপ্যাডে এইভাবে একটা টেবিলের মতো শেপ দিচ্ছি। আশা করি আপনারা ইমাজিন করতে পারতেছেন এটা একটা টেবিল। আচ্ছা, তাহলে এবার চলে আসি। আচ্ছা, টেবিলের রো গুলোকে আমি একটু আলাদা করি। টেবিলে আপনারা আবার এইভাবে আঁকেন না, আপনারা টেবিলে এঁকে ফেলবেন বক্স দিয়ে। আচ্ছা, তাহলে এবার দেখেন এই টেবিলের এবার হচ্ছে সেলগুলো ফিল আপ করতে হবে। তাহলে এই টেবিলের সেলগুলো আমি একটু সেলগুলো আলাদা করে দেখাই আপনাদেরকে। তাহলে এখানে এই যে এই সেলটা ফিল আপ করা বাকি, এই সেলটা ফিল আপ করা বাকি, এটা এরকমই তো 6টা সেল ফিল আপ করা বাকি, তাই না টেবিলে? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার ঘটনা হচ্ছে ফিল আপ করবো কিভাবে। তাহলে ফিল আপ করার জন্য জাস্ট সিম্পলি এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে ফার্স্ট আপনি ধরেন এটা ফিল আপ করবে, এটা। তাহলে এটা রোটা হচ্ছে Q1, তাহলে Q1 থেকে এই সেলটার সিম্বলটা হচ্ছে 0। তাহলে Q1 থেকে 0 ইনপুটটাকে রিড করলে সে কোথায় যায় সেটাই জায়গায় বলতে হবে। তাহলে ছবিতে দেখেন Q1 থেকে 0 রিড করার পরে সে কোথায় যায়? Q1 এ আসে। তাহলে আমি এটাকে ফিল আপ করতেছি Q1 দিয়ে। আবার এটাকে যদি ফিল আপ করতেছি, এটা বোঝায় Q1 থেকে 1 রিড করার পরে সে কোথায় যাবে? সেটা কোথায় যাবে? Q2 যাবে। ইজি না? ইজি তো? হ্যাঁ, তাহলে এবার বলেন এটা বলেন Q2 থেকে 0 পেলে কোথায় যাব? Q3 তে যাব। তারপর আবার 1 পেলে Q2 তে থাকবো স্যার। আচ্ছা, তারপর আবার Q3 থেকে 0 পেলে Q2 তে।
Q2 স্যার। আচ্ছা এখানে প্রত্যেকটা খেয়াল করেন 0,1 প্রত্যেকটা খেয়াল করেন, এই প্রত্যেকটার মিনিং হচ্ছে Q3 থেকে 0 পাই অথবা 1 পাই, যে কোনোটা পাইলে আমি Q2 তে যাব। তাহলে 0 পাইলেও যাব Q2 তে, আর 1 পাইলেও যাব Q2 তে। এই হচ্ছে পাঁচটা কম্পোনেন্ট। তার মানে আমরা কি করলাম, একটা স্টেট ডায়াগ্রামটাকে এক্সট্রাক্ট করে পাঁচটা কম্পোনেন্ট বের করতে পারলাম। যেহেতু পাঁচটা কম্পোনেন্টই ঠিকঠাক ভাবে পাওয়া গেছে, কাজে এটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটা। কারো কোনো সমস্যা আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার Q3 থেকে 0 পাইলে কেমনে স্যার Q2 তে যায়? এটা তো Q1 এ যাওয়ার কথা ছিল না। কোথায় Q1? Q3 থেকে Q1 এ কোথায় এজ আছে নাকি কোনো? নিচে দেখ এরো। স্যার এটা কি স্যার মানে আপনার স্টেট ডায়াগ্রামটা কি দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের করতে হবে? আপনার কি মনে হয় আমি মুখস্থ লিখছি? হাই হাই না স্যার, কি বুঝাইলাম, কারে কি বুঝাইলাম? ছবি দেখে দেখে তো লিখলাম। জি স্যার, জি স্যার। Q1 0 পেলে যায় Q1 এ, যে Q1 এ। Q1 1 পেলে যায় Q2 তে, যে Q2 তে। ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে যদি এরকম একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকে, আপনি কি পাঁচটা কম্পোনেন্ট কি এক্সট্রাক্ট করতে পারবেন? জি স্যার। পারবেন? আচ্ছা তাহলে আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। তাহলে প্র্যাকটিস হিসাবে আপনাদের এখানে 6টা ম্যাচিং দিয়ে রাখছি। M1 দ্বারা বুঝে প্রথম ম্যাচিংটা, M2 মানে হচ্ছে 2 নাম্বার ম্যাচিং, আমি নাম দিছি এক একটা ম্যাচিং এর। M3 মানে হচ্ছে এই ম্যাচিংটা, M4 মানে হচ্ছে এই ম্যাচিংটা, M5 মানে এই ম্যাচিং, M6 মানে হচ্ছে এই ম্যাচিংটা। ফর এক্সাম্পল এখন আমরা M3 ম্যাচিংটার জন্য পাঁচটা কম্পোনেন্ট এক্সট্রাক্ট করব। তাহলে আমরা এখন M3 এর জন্য কাজ করব। M3 তাহলে এবার আপনারা বলেন M3 এর জন্য সেট অফ স্টেট কারা কারা হবে আমাকে বলেন। স্যার এই ম্যাচিং Q2 is Q1 Q2 R1 R2 আর এস এর বাইরে কিছু হবে কি হবে না? না স্যার। কিছু হবে না। ওকে, এই পাঁচটা কম্পোনেন্ট হবে। তারপর হচ্ছে বিগ সিগমা। অ্যালফাবেট কারা কারা আসবে? A B স্যার A B আর কিছু আসবে না স্যার। ওকে, তারপর চলে আসে স্টার্ট স্টেট কে? এস S আর সেট অফ ফাইনাল স্টেট Q1 R1 Q1 এখানে ফাইনাল স্টেট মানে ডাবল সার্কেল কয়টা? একটা না অনেকগুলা? দুইটা স্যার। অনেকগুলো, দুইটা Q1 আর হচ্ছে R1 মোর দ্যান 1। ওকে, এবার হচ্ছে ডেল্টাটাকে এভাবে দেখাবো নাকি ট্রানজিশন টেবিল দিয়ে দেখাবো? স্যার টেবিল দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, ট্রানজিশন টেবিল। টেবিলে প্রথমে বলেন কলাম কয়টা হবে? কলাম 5টা স্যার। 5টা হবে স্যার। এই যে এই বরাবর কলাম 5টা। দুইটা। দুটো হবে স্যার। কলাম 2 হবে। এ আর হচ্ছে বি, কলাম 2টা। আর রো গুলার প্রথম রোটা কার জন্য হবে? Q1 আচ্ছা অর্ডার ফ্যাক্ট করে না। অর্ডার কি? আচ্ছা ওকে, তারপর ধরে নিলাম Q2 এর জন্য একটা রো হবে, তারপরে R1 এর জন্য একটা রো দিব, তারপরে R2 এর জন্য একটা রো দিব। আর মানে আমরা এখানে যে অর্ডারে লিখছি আমি ওই অর্ডারে লিখতেছি, অর্ডার মেইনটেইন করা লাগবে না, ঠিক আছে? যে কোনো ভাবে লিখলেই চলে। আচ্ছা, আর এস এর জন্য একটা হবে। তাহলে এবার ফিল আপ করা শুরু করি। হ্যাঁ, তাহলে Q1 থেকে A পাইলে কোথায় যাব? এই যে এস এর ফিল আপ করব, Q1 এ যাব। আর B পাইলে স্যার Q2 তে যাব, নিচে চলে আসে পরবর্তী রো। Q2 থেকে A পাইলে Q1 ও এসি Q1 এ, আর B পাইলে Q2 তে। ওকে, R1 থেকে A পাইলে R2 R2 তে, আর B পাইলে R1। ওকে, R2 থেকে A পাইলে R2 তে R2 তে, আর B পাইলে R1 ওকে, S থেকে A পাইলে Q1 আর B পাইলে যে পাঁচটা কম্পোনেন্ট। তাহলে এরকম ছবি আমি 6টা ছবি দিয়ে রাখছি, আরেকটা দেখা দিলাম। তাহলে আপনাদের কাজ হচ্ছে কম্পোনেন্টগুলো আলাদা করা। পারবো তো কম্পোনেন্ট আলাদা করতে? পাঁচটা, এই যে কিউ ডেল্টা, সরি কিউ বিগ সিগমা, ডেল্টা স্টেট ফাইনাল স্টেট, এই পাঁচটা, প্রথম পাঁচটা তো পারবো? জি স্যার। ওকে, তাহলে এবার ঘটনা হচ্ছে এই লাস্টের কোশ্চেনটা দেখেন, এটা পরে আসি। লাস্টের কোশ্চেনটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি চেক। আমি একটু আগে বলছি আমাদের ফাইনাইট অটোমাটা ম্যাচিংটা ডিজাইন করার পরে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কোনো একটা স্ট্রিংকে সে কি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি এই যে ম্যাচিংটা ডিজাইন করা হয়েছে, এই ম্যাচিংটা কি টাইপের স্ট্রিং বা প্যাটার্নটা কি সেটা বলা নাই কোশ্চেনে। আচ্ছা, বলা না তো সমস্যা নেই, ম্যাচিংটা আঁকা আছে। তাহলে এই ম্যাচিংটা নয়েজ হচ্ছে,
এই ম্যাচিংটা আমি পরীক্ষা হলে কোশ্চেনে দিয়ে আমি আপনাকে এরকম একটা স্ট্রিং দিয়ে দিব। ফর এক্সাম্পল স্ট্রিংটা আছে এ বি বি এ, দিয়ে বললাম এই স্ট্রিংটাকে কি এই ম্যাচিংটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। এটাই তো আমাদের টার্গেট, এটাই তো আমাদের মডেলটা, তাই না? ওকে, তাহলে এই স্ট্রিংটাকে অর্থাৎ এ বি বি এ, এই স্ট্রিংটাকে এই ম্যাচিংটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা জানার জন্য আমরা এই ম্যাচিংটাকে ট্রাভার্স করতে হবে। তো তাহলে কিভাবে ট্রাভার্স করব? ট্রাভার্স করার জন্য আমরা সর্বপ্রথম ম্যাচিংটা যাত্রা শুরু করব কোন স্টেট থেকে? এস থেকে। কেন এসটা ছিল আমাদের স্টার্ট স্টেট, এই কারণে এস থেকে যাত্রা শুরু করব। তাহলে যাত্রা শুরুতে আমি এস নাম্বার স্টেটে এসে বসে আছি, আমি কাজ করার জন্য। ম্যাচিংটা স্টার্ট হয়েছে, ইঞ্জিন স্টার্ট হয়েছে। তাহলে এবার সে এট এ টাইম কি ম্যাচিংটা অনেকগুলো সিম্বল রিড করতে পারে নাকি এট এ টাইম একটা করে সিম্বল রিড করে? দেখেন তো ছবিটা দেখে বলেন তো। একটা করে। একটা কিভাবে বুঝলাম? এস থেকে বি রিড করলে যে আর1 এ, আর1 থেকে এ রিড করলে যে আর2 তে, অর্থাৎ এট এ টাইম সে একটা করে সিম্বল রিড করে, মোর দেন ওয়ান রিড করতে পারবে না। তাহলে আমি এ বি বি এ যেহেতু আমি ইনপুট দিলাম, সে সর্বপ্রথম এটাকে রিড করবে, এটাকে রিড করার পর এস থেকে এ রিড করে কোথায় যাবে? এস থেকে এ রিড করে কিউ1 এ যাবে। তারপরে তারপরে কাকে রিড করবে? বি কে যখন রিড করবে তখন সে ছিল কিউ1 এ, তাহলে কিউ1 থেকে বি রিড করে কোথায় পৌঁছাবে? কিউ2 তে যাবে। আচ্ছা, তারপরে রিড করবে কাকে? বি এর পরে তারপর রিড করবে আবার বি কে রিড করবে, তো আবার যখন সে বি কে রিড করবে কিউ2 থেকে বি কে রিড করে কোথায় যাবে? কিউ2 তে যাবে। এবং সর্বশেষ সে রিড করবে এ কে, কিউ1 এ যাবে। তাহলে কিউ2 থেকে এ রিড করে যাবে কিউ1 এ। তাহলে আপনার পুরো স্ট্রিংটা যখন সে রিড করা শেষ করলো, সর্বশেষ ম্যাচিং এর বা স্টপিং পয়েন্ট আর কি, স্টপিং পয়েন্ট, আপনার স্টপিং পয়েন্ট যেটা, আপনার স্টপিং পয়েন্টটা কোন স্টেটে যে থামছেন আপনি? কিউ1 এ। আপনার এই স্ট্রিংটা রিড করার পরে আপনি কিউ1 এ যে থামছেন। এবার ঘটনা হচ্ছে তার ফাইনাল স্টেটে এসে শেষ হয়। দেখেন তো কিউ1টা কি ফাইনাল স্টেট? জি স্যার। দেখেন এখানে ফাইনাল স্টেট ছিল দুইটা, একটা ছিল কিউ1, একটা ছিল আর1। কিউ1টা কি ফাইনাল স্টেট? ইয়েস অর নো? তাহলে কিউ1 যেটা, সেটা ছিল আমাদের একটা ফাইনাল স্টেট। তার মানে ম্যাচিংটা আপনি যেখানে থামছেন, আপনার স্টপিং পয়েন্ট হচ্ছে আসলে ম্যাচিং এর একটা ফাইনাল স্টেটই। তার মানে কি এই স্ট্রিংটাকে, অর্থাৎ দিস ম্যাচিং উইল অ্যাকসেপ্ট দিস স্ট্রিং। বুঝছেন ঘটনা? জি স্যার। আচ্ছা, ফাইনাল স্টেটে থাকতে হবে না স্যার, ফাইনাল স্টেটে থাকলে অ্যাকসেপ্ট করবে, তা নাহলে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পরবর্তী আরেকটা স্ট্রিং দিচ্ছে চেক করার জন্য, বি এ বি এ। তাহলে ওটা চেক করি, বি এ বি এ। তাহলে আগের মতো আমি যাত্রা শুরু করব এস থেকে, সর্বপ্রথম রিড করব কাকে? বি কে। তাহলে বি কে যখন আমি রিড করব, এস থেকে বি তে রিড করলে আর1 এ যাচ্ছে। তারপর রিড করব এ কে রিড করলে কোথায় যাব? আর1 থেকে আর2, তারপর আবার আর1, আবার বি কে রিড করলে আর2 থেকে বি কে রিড করলে আবার আর1। আর এরপর যদি আবার এ রিড করি তাহলে সে যাবে কোথায়? আর2 তে। তাহলে আমার স্টপিং পয়েন্ট ট্রাভার্স করার পরে আমার স্টপিং পয়েন্টটা হচ্ছে আর2 টা কি ফাইনাল স্টেট নাকি নট ইকুয়ালস টু ফাইনাল স্টেট? সো নট ইকুয়ালস টু ফাইনাল স্টেট। আর2 টা ফাইনাল স্টেটের কোনো মেম্বার না। তো যেহেতু আর2 টা ফাইনাল স্টেটের কোনো মেম্বার না, তাহলে দিস ম্যাচিং উইল অ্যাকসেপ্ট নাকি উইল রিজেক্ট? উইল রিজেক্ট দিস স্ট্রিং। এই স্ট্রিংটাকে সে রিজেক্ট করবে। দেখেন খুব সিম্পল একটা মডেল ডিজাইন করলাম যে স্পেসিফিক টাইপের, অর্থাৎ সে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতেছে বাট এই স্ট্রিংটাকে রিজেক্ট করতেছে। ওকে, ক্লিয়ার এতটুকু? স্যার ফাইনাল স্টেজের মেম্বার না কেন? এটা আগে একটু বুঝে বলেন আবার। মানে ফাইনাল স্টেজের এটা না কেন? আমার এখানে ম্যাচের ছবিটার দিকে তাকান, এখানে ফাইনাল স্টেট কারা কারা, সে অ্যাকসেপ্ট করে কোন জায়গায় গেলে? ফাইনাল স্টেট কে কিউ1 আর কে? কিউ1 আর আর1। আপনি থামছেন কি কিউ1 আর1 এ নাকি আর2 তে? না আর2। আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার? ওকে জি স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে প্রতিটার জন্য এরকম কিছু আমি স্ট্রিং দিয়ে রাখছি, আপনার কাজ হচ্ছে সিমুলেট করবেন, এই 6টার জন্য সিমুলেট করবেন, পারবেন তো? জি স্যার। আর তারপর হচ্ছে বইয়ের এক্সারসাইজ, শিবসার স্যারের বইয়ের এক্সারসাইজ, এই যে প্র্যাকটিস প্রবলেম 1, প্র্যাকটিস প্রবলেম 2, অর্থাৎ আজকে স্লাইড নাম্বার 12 পর্যন্ত পুরোটা রিভাইজ পড়ে আসতে হবে নেক্সট ক্লাসে, তা না হলে নেক্সট ক্লাসের কিছু বুঝবেন না। ওকে সবাই? ওকে স্যার। আচ্ছা জি স্যার। একটা জিনিস পেন্ডিং রাখছে এখানে, এই যে প্রতিটা ম্যাচিং এর জন্য একটু খেয়াল করেন, প্রতিটা ম্যাচিং এর জন্য আমি একটা এল অফ M1, এই ম্যাচিং এর নাম হচ্ছে M1। তাহলে প্রতিটা ম্যাচিং এর জন্য আমি একটু মিউট রাখি মাইক্রোফোনগুলা। প্রতিটা ম্যাচিং এর জন্য
আমি আরেকটা জিনিস চাইছি, প্রথম হচ্ছে যে 5টা কম্পোনেন্ট চাইছি, আর সবার লাস্টে বলছি একসেপ্ট না রিজেক্ট। আরেকটা এক্সট্রা জিনিস চাইছি, সেটা হচ্ছে এই M1 ম্যাচিং, যেটা M1 ম্যাচিং এর ল্যাঙ্গুয়েজটা বের করো। অর্থাৎ L of M1 মানে হচ্ছে M1 ম্যাচিং, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাচিং M1, এটার মিনিং হচ্ছে এটা। M1 যে ম্যাচিংটা তার ল্যাঙ্গুয়েজটা কি, বুঝা যাচ্ছে? M1 যে ম্যাচিংটা তার ল্যাঙ্গুয়েজটা কি? তার ল্যাঙ্গুয়েজ কি বলছিলাম আমি? ল্যাঙ্গুয়েজ বলছিলাম কি? সেট অফ কি? স্ট্রিং স্যার। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে এই ম্যাচিংটা যে স্ট্রিং গুলোকে একসেপ্ট করে তার একটা সেট লিখতে হবে। এখন ঘটনা হচ্ছে এই ম্যাচিংটা তো ইনফাইনাইট সংখ্যক স্ট্রিং একসেপ্ট করতে পারে না? ইনফাইনাইট সংখ্যক পারে তো? জি স্যার, জি স্যার পারে। আমরা যখন সেট অফ স্ট্রিংটা লিখবো, আমরা কি করব? আমরা অ্যাট লিস্ট 3টা স্ট্রিং শো করব, অ্যাট লিস্ট 3 স্ট্রিং শো করব। অর্থাৎ মিনিমাম 3টা স্ট্রিং যদি আপনি দেখাতে পারেন, তাহলে আমি বাকিগুলো ডট ডট দিয়ে শেষ করে দিবেন পরীক্ষার হলে। তাহলে এই ম্যাচিংটা কোন স্ট্রিংটাকে একসেপ্ট করবে? যে M1টা। তাহলে একসেপ্ট করতে হলে আমার যারটা শেষ করতে হবে কোথায়? Q1 এ না Q2 তে? Q2 তে। তাহলে এক কাজ করেন, আমরা তাহলে এবার কিছু স্ট্রিং বানাবো। দেখেন তো, আমি ডিরেক্ট Q1 থেকে যদি Q2 তে চলে যাই, 1 রিড করে, অর্থাৎ শুধু 1 যদি নেই, 1টাকে কি একসেপ্ট করবে এই ম্যাচিং? জি স্যার করবে। জি স্যার করবে। আবার আমি Q1 এর মধ্যে 2 বার ঘুরলাম, 2 বার ঘোরা মানে 2টা 0, 2 বার ঘুরলাম, 2 বার ঘোরার পরে আমি Q2 তে গেলাম, তারপরে 1, এটাকে কি একসেপ্ট করবে? করবে জি স্যার করবে। আর মানে আসলে দেখেন, আপনি আপনার মতো ডিফাইন করবেন। মেন কথা, আপনি এই গ্রাফটার মধ্যে এমন ভাবে ঘুরে ফিরে যাত্রাটা শেষ করবেন সবসময় কোথায়? Q2 তে। তাহলে আরেকটা, এবার আপনারা একটা বানায় বলেন আমাকে যেটা একসেপ্ট হবে। 1 স্যার 0 1 1 0 1 1, হ্যাঁ 0 1 1 একসেপ্ট হবে। কারণ কি? 0 মানে হচ্ছে আমি এখানে ঘুরবো, 1 মানে একবার এখানে আসবো, আর একবার 1 মানে আবার এখানেই আসবো, তারপরে ডট ডট দিয়ে পরীক্ষার হলে শেষ করবেন। বুঝতে পারছেন? প্রতিবার স্যার লাস্টে 1 থাকতে হবে। প্রতিবার লাস্টে 1 থাকতে হবে, হ্যাঁ ওটা পরে বলবো, এখন বলতেছি না ওগুলো। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটা ডিজাইন করছি M3, যেটা ল্যাঙ্গুয়েজ অফ ম্যাচিং 3, ম্যাচিং 3 ল্যাঙ্গুয়েজটা, তার 3টা স্ট্রিং বলেন তো একসেপ্ট করবে এগুলা ছাড়া? শুধু A কি একসেপ্ট করবে? করবে স্যার। শুধু A, শুধু B করবে স্যার। করবে স্যার। এই ছোট ছোট দুটো পেয়ে গেছে, এবার একটা বড় দেখে একটা বলেন। ডাবল এ, হ্যাঁ ডাবল এও করবে। এই যে A তে এসে আবার এখানে থামবেন। স্যার ডাবল এ, ডাবল বি, ডাবল এ স্যার ডাবল এ BA, ডাবল এ মানে হচ্ছে একবারে গেলাম, A একবার গেলাম, B মানে এখানে গেলাম আবার ফেরত আসলাম। হ্যাঁ তাও হয়েছে। তাহলে কি এভাবে বলতে পারবেন না 3টা? জি স্যার পারা যাবে। হ্যাঁ এটা হচ্ছে জিনিস। এবং দুজন স্টুডেন্টের ব্রেন একভাবে কাজ করবে না, সো খুব ইজিলি কপি চেক করা যাবে, টেনশন নেই। স্যার জিনিসটা এইভাবে কাজ করতে পারে না, A B A লুপ ডাবল এ কেন? মানে ইনফাইনাইট ওয়েতে তো কাজ করতে পারে না, সমস্যা তো নাই। আমরা এখানে অল্প কয়টা খালি লিখছি, বুঝতে পারছেন? A B A তো হয়। স্যার বলেন। স্যার আমার একটু কনফিউশন হচ্ছে ওই যে একসেপ্ট আর রিজেক্ট ওই পার্টটাতে। মানে যখন রিজেক্ট হবে তখন কি স্যার ডেস্টিনেশনটা কমপ্লিট হবে না, তখন তো রিজেক্ট করবে, মানে ব্যাক করবে না ওখানে। মানে ব্যাক বলতে কোনো কথা নেই, ম্যাচিং নিজে তো স্টপ হয়ে যাবে। আপনি যদি ফাইনাল স্টেটে না যান, আপনার স্ট্রিংটা রিড করা শেষ হওয়া মানে তো ম্যাচিং স্টপ হয়ে গেছে। স্টপ হওয়ার পরে আপনি চেক করবেন যে আপনি কোথায় যেয়ে থামছেন। আপনি যে স্টেটটাতে থামেন ওই স্টেটটা যদি ফাইনাল স্টেট হয় তাহলে একসেপ্ট করবে, আর যদি ওই স্টেটটা ফাইনাল স্টেট না হয় তাহলে একসেপ্ট করবে না। বুঝতে পারছেন? ওকে স্যার, আচ্ছা আচ্ছা স্যার বুঝছি। ওকে ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে তাহলে আর 2 মিনিট বাকি, আমাদের লেকচার এখানেই শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নালে গুড বাই। স্যার আমার একটা কোশ্চেন আছে। আমার নাম প্রেজেন্ট করিনি স্যার। আচ্ছা পরে আসতেছে অ্যাটেন্ডেন্স। কি কোশ্চেন বলেন? স্যার যদি স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেটটা দেয়া, মানে এরকম কি কোশ্চেন আমাদের ফাইনাল আসতে হবে যে স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট দেয়া আছে এন্ড টেবিলটা দেয়া আছে, ট্রানজিশন টেবিলটা, ওইখান থেকে আমাদের স্যার স্টেট ডায়াগ্রাম টাকতে দিবে, এরকম কি কোশ্চেন আসতে পারে? এই যে প্র্যাকটিস প্রবলেম 2, আপনার 5টা কম্পোনেন্ট লাগে না একটা ডিএফ এর? 5টা কম্পোনেন্ট তো, যে 1 2 3 4 5 5টা কম্পোনেন্ট দেওয়া আছে, স্টেট ডায়াগ্রাম ট্রানজিশন টেবিল দেওয়া আছে, স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে, দেখে আঁকবেন উল্টো। এই জন্য তো প্র্যাকটিস গুলো করতে বলছি। আগামী ক্লাসে স্লাইড নাম্বার 12 পর্যন্ত পড়ে আসতে হবে সবাইকে। এরপরের টপিক হচ্ছে আমরা ডিজাইন। আগামী ক্লাস থেকে ফুললি ডিজাইনে শুরু করব। ডিজাইনে গেলে দেখবেন যে কত বড় বড় মেশিন ডিজাইন করে ফেলতেছি আমরা, উইদাউট এনি কাইন্ড অফ কি বলা যায়, কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বা নলেজ ছাড়া আপনারা ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। ডিজাইন খুব সহজ, ঠিক আছে? জি স্যার। ওকে আচ্ছা, সো আর কারো কোনো লেখাপড়া রিলেটেড কোশ্চেন আছে?
নাই ওকে, তাহলে থ্যাংক ইউ। আজকে এতটুকুই। অ্যাটেন্ডেন্স কারা মিস করছেন আইডিটা বলতে হবে। স্যার 191182 দাঁড়ান। আপনাদেরই তো অল প্রেজেন্ট দিলাম না আজকে? অল প্রেজেন্ট, সমস্যা নেই। জি স্যার অল প্রেজেন্ট। জি স্যার। আজকে অল প্রেজেন্ট, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটু লেখাপড়া করে এসে, তাহলে আগামী দিন কিছু পারবেন না। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার।